প্রথমেই মানে ডিরেক্ট ওখানে চলে যাবেন না, অনেকে যেটা করে যে প্রথমেই একাডেমিক কোয়ালিফিকেশন দিয়ে শুরু করে যে আমি অমুক জায়গায় আমার বাড়ি, আমি এটা আমি এসএসসি এইচএসসি এখান থেকে করছি, গ্রাজুয়েশন এভাবে করছি, হ্যান ত্যান হাবিজাবি এগুলাতে যায় না। ফার্স্ট হচ্ছে যে why why you decided to become a graphic designer, বা কেন আপনি গ্রাফিক ডিজাইনার হতে চাইলেন, একটা একটা পার্টিকুলার রিজন খুঁজে বের করেন। এটা একজনের এক একটা রিজন হতে পারে, কারো হয়তো আর্ট করতে ভালো লাগে, কারো ড্রয়িং করতে ভালো লাগে, কারো ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা ভালো লাগে, যে না এখানে ইউ হ্যাভ দ্য ফ্রিডম টু চুজ ইউর ওন ওয়ার্কিং আওয়ার্স এন্ড স্টাফ লাইক দ্যাট। সো কোনো না কোনো একটা রিজন আপনি সিলেক্ট করে নেন। ইউ ক্যান ফাইন্ড টনস অফ রিজনস অনলাইন এন্ড ইউ ক্যান অলসো টক টু পিপল যে কাকে কোন রিজনটা মোটিভেট করে। সো স্টার্ট উইথ দ্য রিজন, ওটা দিয়ে স্টার্ট করে দেন আপনি গ্রাফিক ডিজাইন শেখার জন্য বা গ্রাফিক ডিজাইনার হবার জন্য আপনি কি কি শিক্ষা লাভ করেছেন, আপনি কোথাও কোর্স করেছেন কি, অ্যাডভান্স ডিপ্লোমা করেছেন, বা যেটাই করেছেন বা অনার যেটাই করে থাকেন সেই জিনিসটা মেনশন করবেন। দেন আপনার কাজের কিছু স্যাম্পল, এবং আপনি যদি কোনো রিসেন্টলি কোনো বায়ার বা কোনো ক্লায়েন্টের জন্য কাজ করে থাকেন সেটার হয়তো ছোট্ট একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারেন। তো দ্যাটস গুড এনাফ একজন গ্রাফিক ডিজাইনার প্রোফাইল দাঁড় করানোর জন্য। এই কয়টা জিনিস, এই 3-4টা জিনিস গুড এনাফ সাধারণত। ওকে, সো ফারজানা আয়েশা ওনার প্রেজেন্টেশনটা আমি জাস্ট চেক করে নিই। Hello, this is Farjana Akhtar Aisha. I am a graphic designer with 2 years experience. I always think about new ideas on graphic design, how to combine art into daily life. I try to discover the meaning and the value of art. I believe that it offered me a great opportunity to expand my knowledge and experience. I feel excited to face any challenges in future. I wish I can improve my attitude to graphic design through challenges. I love to make clean, creative, awesome design. Full fresh mind believe to make better relationship with client. Thanks for watching. ওকে, ফারজানা আয়েশা কি আছেন আমাদের সাথে? জি ভাইয়া আছে। Okay, okay. So yeah, this is a very nicely made presentation. ন্যারেশনটাও ভালোই ছিল, ভেরি ওয়েল ডান। এবং ভাইয়া এটা আমার ফার্স্ট টাইম মানে ওকে, প্রেজেন্টেশন আমি কখনো করিনি এর আগে। ওকে, তাহলে ইন দ্যাট কেস ইউ হ্যাভ ডান ভেরি ওয়েল। এবং আপনি চাইলে এটা আপনি যখন এটা মোটা এবং এটা লেংথ এবার এটা ডিউরেশনটাও ভালোই আছে, আপনি পরে চাইলে এটাকে হয়তো আরেকটু বেটার করে হয়তো আপনার যখন ফ্রিল্যান্সিং প্রোফাইল আপনি তৈরি করবেন ওখানে ফাইবারে হয়তো আপনি এটা পোর্টফোলিও হিসাবে এটা আপনি অ্যাড করে দিতে পারেন। দ্যাটস ভেরি গুড। সো দিস ইজ ভেরি, আপনি আর জাস্ট কয়েকটা স্যাম্পল অ্যাড করে দিন ওখানে, তাইলে হয়ে যাবে। দিস ইজ ভেরি ওয়েল ডান। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, রিয়েলি লাইক। ওকে ভাইয়া, আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, আহ ওকে, সো ওকে, পিসি নষ্ট কোন সাবমিট, ওকে, আচ্ছা, আচ্ছা, আর বাকিদের, আচ্ছা, আশিম মিনাজামান উনি সিক বুঝতে পারলাম, সাদিয়া আফরিনের পিসি নষ্ট, আর আয়শা সাবমিট করেছেন। আর বাকিদের কি অবস্থা? হোয়াট ওয়াজ দ্য রিজন বিহাইন্ড দিস থিং? দিস ইজ রিডিকুলাস। আমি এটা পোস্ট করছিলাম কবে? when did I post this thing? Yeah, I posted this thing 6 days ago. আমি এটা মোটামুটি I think মানে যতটুকু আমার মনে পড়ে এটা আমি খুব ক্লিয়ারলি আমি এক্সপ্লেইন করে দিয়েছিলাম যে কোন টপিকটা কি মিন করে বা কোন টপিকে কি কি লাগবে। সো ওকে, সো ইয়া, সো বাকিদের সাবমিট না করার পিছনে কারণ কি? ভাইয়া, জি, আমি তৈরি করেছি। ওই যে আপনি বলেছিলেন যে স্ক্রিন শেয়ার করে হুম, 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 আমি বলতে পারবো আর কি। হ্যাঁ, 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 শিওর, শিওর, সেটার শিওর। জন্য আর সো কি। ইউ ওয়ান্ট টু ডু, আচ্ছা, 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 স্ক্রিন শেয়ার করে আজকে আজকে প্রেজেন্টেশন দিতে চাচ্ছেন কারা? আজকে নাসিমা আক্তার দিবেন বললেন, আর কে কে আছেন? জি ভাইয়া। হ্যাঁ, আর কে কে আছেন এরকম? আর কেউ আছেন যারা এখন আজকে প্রেজেন্টেশন দিবেন স্ক্রিন শেয়ার করে?
আচ্ছা, ওকে, হ্যাঁ, আশিমিনা জামান বলেছেন I'll try to submit as soon as possible. Okay, yeah, no worries, no worries, we'll check that out later. আচ্ছা, নাসিমা আক্তার, নাসিমা আপা, আপনি স্ক্রিন শেয়ার করে you can start the presentation. আমি আমার স্ক্রিন শেয়ারটা অফ করে হ্যাঁ দিই। ভাইয়া, আমি হ্যাঁ, যেহেতু, হ্যাঁ ফার্স্ট আমি একটু বলে দেন স্ক্রিন শেয়ারটা। আচ্ছা আমি চেষ্টা করছি ভাই। হ্যাঁ, আপনি যেটা করেন আমি আপনাকে দেখাচ্ছি যেখানে, জাস্ট গিভ মি আ সেকেন্ড। আপনি আগে প্রেজেন্টেশনটা ওপেন করবেন, হ্যাঁ, আপনার আপনার ল্যাপটপে বা কম্পিউটারে যেটাতে আপনি ইউজ করতেছেন, প্রেজেন্টেশন ওপেন করবেন। এখানে দেখেন এই যে একটা বাটন আছে, আপনি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি ভাইয়া হ্যাঁ, পাচ্ছি। এখানে এই যে ইউ আর প্রেজেন্টিং লেখা আছে, তো আপনার এখানে দেখেন অপশনটা থাকবে হচ্ছে প্রেজেন্ট ইউর স্ক্রিন, হ্যাঁ, ওটাতে ক্লিক করলে 3টা অপশন আসবে। ওখানে আপনি ওই যে প্রেজেন্ট ফুল স্ক্রিন বা এরকম একটা অপশন থাকার কথা, ওটাতে ক্লিক করলেই হয়ে যাবে। জি ভাইয়া। ওকে, আপনি পেয়েছেন ওটা? আমি আমার আমার স্ক্রিন শেয়ারিং স্টপ করে দিলাম আপনারটা যাতে আসে। ওটায় ক্লিক করলে দেখবেন একটা অপশন, উপরে একটা অপশন থাকবে যে ইওর এন্টায়ার স্ক্রিন, ওটাতে ক্লিক করলেই হয়ে যাবে। হ্যাঁ, এই যে আসতেছে। ওকে, পারফেক্ট। হ্যাঁ, এখন আপনি এটাকে মিনিমাইজ করে আপনার প্রেজেন্টেশনটা প্লে করলেই হয়ে যাবে, বা আপনার প্রেজেন্টেশনটা উপরে উঠালেই হয়ে যাবে। হ্যাঁ, এই তো। Yeah. ভাইয়া দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে, উই ক্যান সি। আমি কি স্টার্ট করবো ভাইয়া? হ্যাঁ, স্টার্ট করে দেন। Assalamu alaikum everyone. Now I am trying to present my logo project. Okay, let's start. At first, when I start to doing a project, I need some information from my client or selected company. So here are some summary of vital information which I collect from my client or my company. Here at first create logo for developer company. Their preference color are black and white. Company's name is House of Key. Company's title is The Key of Your Dream House. Although their preference color are black and white, but they give me freedom to choose my preference color. Okay, based on this information, I create a logo. So let's have a look. Here my logo. I have given 4 background color so that my client easily choose her preference one. Okay, now let's go for some short description about my project. Here are some important description. It's an Illustrator vector file. As an Illustrator file, my client easily go with her choice. She can easily, or they can easily change the shape and color. Here, easily changeable shape and color, simply changeable background color. Okay, now come to the important point. Why my client choose or approve my project? Let's see. Aim to choose my project. I think it presents their brand name. Their brand name was Key House. I think it's give a creative look for their brand, and it's follow modern and latest trend. Impression similar to their company's goal, I think, and I really emphasize to their preference color.
And that's all. Thank you. Okay, Nasim Appa, thank you so much for your presentation. ভাইয়া আমি খুবই লোগোটাও ফার্স্ট একদম না, it's okay. ফার্স্টে আমার খুবই ভয় লাগছে ভাই, আমি I একদম totally নিজে ক্রিয়েট understand করেছি that. লোগো। ভাইয়া Okay. লোগোটা আমার নিজের ওইটাই ক্রিয়েট করা, লোগোটার কথাই বলতে চাচ্ছিলাম। লোগোটা লুকস নাইস, লোগোটা লুকস এবং ভাইয়া ইনজেনুইন। ব্যাকগ্রাউন্ডটা আমি নিজে ক্রিয়েট করেছি ভাইয়া। ওকে, ওকে, সো ইয়া, সো ইউ রিয়েলি ওয়ার্কড, মানে আপনি প্রজেক্টটাকে অ্যাটলিস্ট একটা মানে নতুন প্রজেক্ট হিসেবে নিয়েছেন এবং এটাকে আপনি একটা রিয়েলিস্টিক একটা টাচ দেওয়ার চেষ্টা করেছেন। থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। আপনি এখন যেটা করেন, ওই যে ওখানে যে স্টপ প্রেজেন্টিং, ওই যে ওখানে যে ইউ আর যে প্রেজেন্টিং, ওখানে ক্লিক করে আহ, ওটা থেকে আপনি ওই স্টপ শেয়ারিং এ ক্লিক করলেই হবে। এই যে এখানে যে স্টপ শেয়ারিং আছে, হ্যাঁ, স্টপ শেয়ারিং এ ক্লিক করলেই হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো ইয়া, আরো প্র্যাকটিস দরকার, বাট I would say যে as a starting point বা for your first presentation, this was really this was really good. Thank you so much. আপনি at least যে চেষ্টা করেছেন, আপনি যে এফোর্টটা দিয়েছেন, ওটা I really appreciate that. Okay, thank you very much. Alright, so আচ্ছা, এখন যেটা হচ্ছে যে ভাইয়া, হ্যাঁ জি বলেন। আমি আমার প্রেজেন্টেশনটা দিতে যাচ্ছি। ওকে, শিওর। আপনি স্ক্রিন শেয়ার করবেন? জি ভাইয়া। Yeah, sure. Yeah, go ahead. Yeah, you can start now. Yeah, we can see the screen. Hello everyone. I am Rabia Sultana, work as a graphic designer. Now I am trying to present my presentation. My presentation is for a bird, save your bird name company. This is the logo for your company named Save Your Bird. My logo will represent your company and increase your company's dignity. Now I am trying to explain why is it for you. You can see this is my logo. Now I trying to describe my different aspect of my logo. As you can see, this illustration will use in different aspects. You can use it as a business card, as your company's names. And now I'm trying to describe my logo's theme of my logo. Mainly my logo represent your company, save our nature and save our bird. Then I use the circle shape illustrate that your company, our people, is this word to protect our bird. This illustration, third one, this illustration represent our birds community. I used 3 colors in my logo. The color of blue represent both the sky and the sea and is associated with open space, freedom, inspiration, and sincerity. The color of this color of sunshine, hope, happiness, positivity, energy, and loyalty. The color green represent the life, renewal, nature, and energy. Is associated with meaning of growth, harmony, freshness, safety, and environment. Please feel free to interrupt me if you have a question. Thank you. All right, so Rabia Sultana, the presentation was good. It was really nice. এবং the fact that এবং এই জিনিসটা আমি অ্যাকচুয়ালি দেখতে চাচ্ছিলাম যে একটা লোগো যখন আপনি রিপ্রেজেন্ট করবেন, এটা একটা অ্যানালিসিসের দরকার আছে যে হোয়াট ইজ ইউর মোটিভেশন অথবা হোয়াট ওয়াজ ইউর ইন্সপিরেশন বিহাইন্ড ডিজাইনিং দ্যাট পার্টিকুলার লোগো। তো ক্লায়েন্টকে যখন আপনি আপনার মোটিভেশন অথবা আপনার ইন্সপিরেশনটা বোঝাতে পারবেন যে what are the things that actually inspired you to make this logo for the client,
তখনই লোগোটা কিন্তু সেল হয়ে যাবে। সো আপনি একদম ওই জিনিসটা ধরতে পারছেন এবং দ্য অ্যানালিসিস দ্যাট ইউ ডিড এবং কি কারণে বিভিন্ন কালারগুলো আপনি ইউজ করেছেন, জাস্টিফিকেশনটা আপনি দিয়েছেন। সো এই যে জাস্টিফিকেশন এবং আপনার ইন্সপিরেশনটা আপনি যেভাবে রিপ্রেজেন্ট করেছেন, দ্যাট ইজ হোয়াট আই ওয়াজ অ্যাকচুয়ালি লুকিং ফর। সো থ্যাংক ইউ ভেরি মাচ, একদম অন পয়েন্ট। স্ক্রিপ্টিংটা কুড হ্যাভ বিন আ লিটল বিট বেটার, মানে যেটা হচ্ছে আমি আর মানে জি ভাইয়া। যেটা যেটা আপনি প্রেজেন্ট মানে আপনার ইমপ্রুভমেন্টের জন্য যেটা আমি বলতে পারি যে আপনি যেটা করতে পারেন যে যে স্লাইডে যা লেখা আছে ওটাই এক্স্যাক্টলি জাস্ট না পড়ে হোয়াট ইউ ক্যান ডু ইজ আপনি কিছু জিনিস স্লাইডে রাখলেন, কিছু এক্সপ্লেনেশন আপনার মাথায় রাখলেন, কিছু জিনিস আপনার কাছে রাখলেন, ওটা আপনি জাস্ট বলার ওকে সময় ভাইয়া। বললেন। ওকে, দ্যাট ওয়ে ইট উইল সাউন্ড মোর লাইক এ প্রেজেন্টেশন, অথবা দ্যাট ওয়ে ইট উইল সাউন্ড মোর লাইক ইউ আর রিপ্রেজেন্টিং দ্য লোগো। ওকে, সো দ্যাট ইজ ওয়ার ইউ নিড টু ওকে ভাইয়া। ক্যান অ্যাকচুয়ালি ইমপ্রুভ। তো এটা আস্তে আস্তে হয়ে যাবে। সো ইনশাআল্লাহ ওটা চলে আসবে, যেহেতু আপনি এই স্টেপগুলো যেহেতু আপনি ফলো করতে পারছেন, ওইটা কিছুই না, ওটা জাস্ট প্র্যাকটিসের ব্যাপার। আই এম শিওর ইউ উইল গেট ইট ডান. Okay, so yeah, thank you very much for the presentation. It was really nice. Okay, good job. থ্যাংক ইউ ভাইয়া। All right, all right. Okay. আর কেউ কি আছেন প্রেজেন্টেশন দিতে চাচ্ছেন এখন? Anyone else? Okay. So far 3 people have submitted. 3 জন সাবমিট করেছেন, একজন ভিডিও সাবমিট করেছেন, 2 জন স্ক্রিন শেয়ার করলেন। আরশি মিনাজামান বলেছেন উনি লাস্ট ক্লাসে ছিলেন না, দ্যাটস ফাইন। সাদিয়া আফরিন বলেছেন পিসি নষ্ট। তাহলে আমরা পেলাম 5 জন। তাহলে দ্যাট লিভস 5 জনের হলে দ্যাট লিভস 14 পিপল, আরো 14 জন বাকি থাকেন। তো বাকি 14 জনের কি অবস্থা? আর এখানে অ্যাকচুয়ালি 14 জনও নাই, দেখেন এখন 9টা 40 বাজে, ইটস 9:40। 9:40 আমি লিঙ্কটা পোস্ট করছি এক্স্যাক্টলি 9টা 3-এ। ওকে, সো আমি ইউজুয়ালি 9টা থেকে 9টা 5-এর মধ্যেই লিঙ্ক পোস্ট করে দিই সো দ্যাট ইউ ক্যান জয়েন দ্য ক্লাস। সো হোয়াটস গোয়িং অন উইথ ইউ গাইজ, লাইক আপনারা কি মানে আপনারা কি চিন্তা করতেছেন যে এই ক্লাসটার দরকার নাই বা এরকম কিছু, বা এক সময় জয়েন করলেই হলো, হাজিরাটা হইলেই হলো, এরকম কিছু নাকি? Am I being too flexible with the attendance and with the assignment submissions? Okay, I don't understand actually. Usually protocol যেটা বলে যে 9টা 15 পরে 9টা 15, আমি এই জন্য সবসময় যে 9টা 15 পর্যন্ত দেখি, কারণ হচ্ছে যে দ্যাটস পার্ট অফ দ্য প্রোটোকল। কারণ হচ্ছে যে অন্যান্য মেন্টররা যেটা করেন, আমি জানি না তপতে আপনি কি করেন, তপতে আপু নতুন জয়েন করছেন, আই ডোন্ট নো, বাট অন্যান্য মেন্টররা যেটা করেন 9টা 15 পরে সাধারণত ক্লাসে ঢুকতে দেন না ইউজুয়ালি। ইভেন অনলাইনেও হয়তো খুব বেশি হলে 9:30 হয়তো হয়। তো এখন এটা তো ইটস ওয়েল পাস্ট 9:30, এটা এখন অলরেডি প্রায় 9:45 বেজে গেছে। সো যদি ইনস্ট্রাক্টর যদি 9টা বাজে এসে বসে থাকতে পারে, তাহলে আই ডোন্ট সি ওয়াই ইউ গাইস কান্ট জয়েন উইদিন 9:15 or 9:20. আরো একজন বায়ার কমিশন মেন্টর আছেন আমার কলিগ হাজাজ ভাই, উনি একদম স্ট্রিক্টলি জিনিসটা ফলো করেন। ওনার যতগুলো ব্যাচ আছে 9টা 15 পরে উনি কাউকে আর অ্যাডমিট করান না। আর অ্যাসাইনমেন্ট সাবমিট না করলে উনি ব্যাচ থেকে ড্রপ করায় দেন। সো স্টুডেন্ট অপারেশনের সাথে কথা বলে ড্রপ আউট করা যায়। কারণ হচ্ছে যে আমরা যদি ঘন্টার পর ঘন্টা ধরে আমরা যদি একটা টপিক নিয়ে বক বক করতে পারি এবং ওটার উপরে যদি কোনো অ্যাসাইনমেন্ট দেওয়া হয়, সো এক্সপেক্ট সামথিং ইন রিটার্ন। আমরা অ্যাটলিস্ট দেখতে চাই যে আপনারা কতটুকু বুঝলেন। অ্যাসাইনমেন্ট দেওয়াটার মানে উদ্দেশ্যটা কিন্তু এই না যে আপনাদেরকে পেইন দেওয়া, যে আপনারা এটা এটা করেন, আমি শুধু শুধু একটা কাজ চাপায় দেওয়া না। এটার পিছনে অবশ্যই, এবং পার্টিকুলারলি আমি যে ব্যাচগুলো হ্যান্ডেল করি, প্রত্যেকটা ব্যাচে আমি যদি কোনো অ্যাসাইনমেন্ট দিই, ওটার পিছনে অবশ্যই কোনো না কোনো অবজেক্টিভ থাকে। যেমন আজকে এই যে নাসিমা আপা এবং রাবে আপা, ওনারা 2জন প্রেজেন্টেশনটা দিলেন হচ্ছে লোগো, ওনারা সুন্দর টপিক সিলেক্ট করছেন, যে লোগো, 2টা লোগো ওনারা রিপ্রেজেন্ট করেছেন। সো দিস ইজ হোয়াট ইউর গোনা নিড বেসিক্যালি। আপনি যখন মার্কেট প্লেসে যাবেন এটাই আপনাকে করতে হবে। এখন হয়তো আপনি বলতেছেন যে আমি এই কারণে করতে পারি না, ওই কারণে করতে পারি না। অ্যাট দ্যাট টাইম ইউ উড নট হ্যাভ এনি কাইন্ড অফ এক্সকিউজেস। এবং আমি তো ধরেন এখন একটা এক্সকিউজ শুনে হয়তো আপনাদের বলছি যে আচ্ছা ঠিক আছে, পড়া আচ্ছা ঠিক আছে, নেক্সট টাইম হয়তো করবেন, আর নেক্সট টাইম হয়তো আমি এটা ফলো আপ করতেও যাবো না, কারণ আই ডোন্ট হ্যাভ টাইম ফর দ্যাট। এরপরে হয়তো অন্য কোনো ব্যাচ চলে আসবে, আই উইল বি ইনভলভড উইথ দোজ ব্যাচেস এন্ড স্টাফ লাইক দ্যাট। সো এগুলো ফলো আপ কিন্তু আপনাকেই করতে হবে, প্র্যাকটিসটাও আপনাকেই করতে হবে। সো যখন ক্লায়েন্ট আপনাকে বলবে যে এই লোগোটা কেন তুমি আমাকে এই লোগোটা দিচ্ছ, লোগো যখন সেল করতে যাবেন এগুলোই সেল করা লাগবে, লোগো সেল করা লাগবে, ভিজিটিং কার্ড সেল করা লাগবে,
স্টেশনারি প্যাকেজ এগুলো সেল করা লাগবে। সো ওই সময় what is gonna be your excuse? How are you going to slide out of that situation? সো এই জন্যই এটা প্রেজেন্টেশনটা করতে বলা হয়েছিল প্রেজেন্টেশন বানানোর জন্য না, প্রেজেন্টেশনটা এই জন্য আমি খুব কেয়ারফুলি আপনারা দেখবেন যে 5টা টপিক আমি আপনাদের দিয়েছিলাম, 5টা টপিক আপনাদের কাজের সাথে এবং আপনাদের বিভিন্ন ব্যাপারের সাথে খুব ক্লোজলি রিলেটেড। ইভেন আপনার মনে হয় যে পোল্ট্রি ফার্মের ব্যাপারে কেন প্রেজেন্টেশন, পোল্ট্রি ফার্মের ব্যাপারে প্রেজেন্টেশন কি জন্য দিবেন? পোল্ট্রি ফার্মটা কিছু না, এখানে আপনি through that presentation what you'd be basically doing is you'd be representing your own business. So যখন আপনারা এরকম অন্যান্য ব্যাচগুলোতে যেটা দেখা গেছে, পার্টিকুলারলি একটা ব্যাচের কথা আমি বলতে পারি আপনাদেরকে, WSDF 5 একটা ব্যাচ ছিল, ওখানে 5-6 জন স্টুডেন্ট মিলে একটা এজেন্সি তৈরি করে নিয়েছিলেন। They had a very nice, they had a very good initiative going on. ওনাদের মধ্যে কয়েকজন ছিলেন খুবই প্রোঅ্যাক্টিভ। সো ওনারা 5-6 জন মিলে একটা এজেন্সি তৈরি করে নিয়েছিলেন। ওনাদের ব্যাচটা ছিল অ্যাকচুয়ালি ডিজিটাল মার্কেটিং এর, ওনারা আরো 2-3 জন গ্রাফিক ডিজাইনারও নিয়ে নিয়েছিলেন। সো দে আর গেটিং আ লট অফ ওয়ার্ক। আপওয়ার্কে বিশেষ করে ফাইবারে, ফাইবারে আপনি ইন্ডিভিজুয়ালিও কাজ করে সাকসেস পেতে পারেন, দ্যাটস ফাইন, বাট পার্টিকুলারলি আপওয়ার্কের কথা যদি বলি, আপওয়ার্কে people are more interested in working with an agency rather than an individual. একজন ফ্রিল্যান্সারের সাথে কাজ করার চেয়ে লোকজন একটা এজেন্সির সাথে কাজ করতে পছন্দ করে। তো সেক্ষেত্রে আপনারা যদি কয়েকজন মিলে একটা এজেন্সি ফর্ম করতে পারেন, এজেন্সি মানে এই না যে আপনার একবার একটা লিগ্যাল এন্টিটি হতে হবে বা একেবারে অফিস নিয়ে বসতে হবে, নো, ইট ক্যান বি টোটালি ভার্চুয়াল। আপনারা 4-5 জন মিলে আপনাদের মধ্যে যদি একটা আপনাদের মধ্যে যদি একটা আন্ডারস্ট্যান্ডিং হয় যে না আমরা একসাথে একটা এজেন্সি হিসেবে কাজ করব, যে কোনো কাজ আসলে আমরা মিলে ঝিলে কাজটা করে ফেলবো, পেমেন্টটা ওরকম ভাবে ভাগ হয়ে যাবে। সো ইউ ক্যান ডেফিনেটলি ফর্ম অ্যান এজেন্সি লাইক দ্যাট, এবং আপওয়ার্কে এটা ক্রেডিবিলিটি বেশি। তো সেই ক্ষেত্রে when you'd be talking to a talking to a ক্লায়েন্টের সাথে আপনারা কিন্তু তখন একটা এজেন্সি হিসেবে কথা বলবেন, and you'd be representing your own company, that is the agency. So that is what was the objective behind giving you guys a topic that was called representing your poultry farm and stuff like that. সো ওখানে কিন্তু বিজনেসের অনেক ব্যাপার ইনভলভ ছিল। ওখানে আমি বলছিলাম যে আপনাদের রেভিনিউর ব্যাপারে কথা বলতে হবে, ফিউচার এক্সপ্যানশন প্ল্যানের কথা বলতে হবে, আপনাদের ম্যান পাওয়ারের কথা বলতে হবে, দেন আপনাদের মার্কেটিং স্ট্র্যাটেজির কথা বলতে হবে, কাইন্ড অফ লাইক দ্যাট। সো these are just micro exercises. I wouldn't say these are like very big assignments and stuff like that. These are actually micro exercises for understanding a different aspect, or all the different aspects of a presentation. Sure. Okay. ভাইয়া, জি বলুন। এই প্রেজেন্টেশন রেডি করতে গিয়ে অনেক অনেক মানে মানে রিসার্চ করতে হয়েছে। আর আমি আসলে যখন আমি প্রেজেন্টেশনটা রেডি করি, আমি প্রেজেন্টেশন রেডি করা শেষ, আমি সেভ করেছি, দেখি আমার প্রেজেন্টেশনের একটা পেজ সেভ হয়েছে। তারপর আবার নতুন করে করতে হয়েছে। তারপর একটা প্রবলেম হয়েছিল যে আমি যে থিমটা নিয়েছিলাম সেই থিমের উপরে একটা বক্স ছিল, সেই বক্সের ভিতরে যে আমি যে লিখেছি সেখানে মানে টেক্সট বক্সই ছিল, কিন্তু লেখাগুলা মানে প্রেজেন্ট করতে পারছিলাম না। ওকে টেমপ্লেট নিয়ে কাজ করতে গেলে দু এক সময় কিছু ঝামেলা হয়, ওটা একটু খোঁচাখুচি করে দেখতে হয়। সেক্ষেত্রে দ্য সেফার অপশন উড বি লাইক ক্রিয়েটিং এ টেমপ্লেট ইয়োরসেলফ। সেক্ষেত্রে ইউ হ্যাভ ফুল কন্ট্রোল ওভার দিস থিং। আর হ্যাঁ, রিসার্চ করতেই হবে, রিসার্চ যে কোনো কাজ করতে গেলে। এবং ট্রাস্ট মি, আপনারা যখন ফ্রিল্যান্সার হিসেবে আপনাদের বায়ো কমিশন ক্লাস আর 3টা আছে, আজকেরটা সহ। সো আজকে হচ্ছে আপনাদের প্রেজেন্টেশনের বাকি যে অংশটুকু আছে প্রেজেন্টেশনের ব্যাপারে, ডেলিভারিং এর কিছু ব্যাপার আছে, পাবলিক আর কথা বলার ব্যাপারে, প্রেজেন্টেশন ডেলিভারি বা পাবলিকলি প্রেজেন্টেশন দিতে গেলে ওটার কিছু ব্যাপার আছে, সেই জিনিসগুলো আজকে শেষ করে দিব। সো এটার পরে আমরা ডিরেক্টলি চলে যাব হচ্ছে বিড প্রপোজাল রাইটিং এবং হচ্ছে বায়ার রিকোয়েস্টের রিপ্লাই লেখা, এই ব্যাপারগুলোতে ফাইনাল 2টা ক্লাস যাবে ওটার উপরে। সো বেসিক্যালি আপনাদের মোস্ট প্রবাবলি আর 3টা ক্লাসই আছে। তপতি আপু বলেছিল যে আর ক্লাস মানে আপনি আর কয়টা ক্লাস নেবেন? হ্যাঁ, তো যে আমি হ্যাঁ ওরকমই। সো অ্যাবাউট 2টা ক্লাস হবে এক্স্যাক্টলি। আমাদের আরেকজন মেন্টর তো ওনার সাথে কথা বলতে হবে, এজন্য আপু ডেটটা জানতে চেয়েছিল যে আর কয়টা ক্লাস হবে। হ্যাঁ, না ওটা নিয়ে আমি অবশ্যই আপনার সাথে কথা বলবো। হ্যাঁ, কারণ যে সিএ এরপরে আমার পরে যিনি আসবেন এই স্লটে, উনি হচ্ছেন আপনাদের সিএ মেন্টর, হি উইল বি ইওর ক্যারিয়ার অ্যাডভাইজার। সো এটা আগে থেকে বুকিং, এখানে মেন্টর বুকিং দিয়ে রাখতে হয়, এটা আমি তপকে জানাই দিব।
আপনাদের সাথে আমার ক্লাস হয়েছে গিয়ে, আমি জাস্ট চেক করতেছি এখানে। This was the first class, right? Yeah. 1, 2, 3, 4, 5, 6. Yeah. So হ্যাঁ, আপনারা পাবেন হচ্ছে 3টা ক্লাস আজকেরটা সহ। So yeah, আমি ডেটটা হিসাব করে আমি এটা তপতাপুকে জানাই দিব। She can give the booking as well. Okay ভাইয়া। Yeah, no worries. তো যেটা হচ্ছে যে তো খুব বেশি সময় নাই আর কি বেসিক্যালি। আর যখনই আপনাদের আমার ক্লাসগুলো শেষ হয়ে গেলে আপনাদের যখনই সিএ ক্লাস শুরু হবে, আপনাদের প্রথম কাজই থাকবে হচ্ছে ফাইবারে প্রোফাইল ক্রিয়েট করা। ফাইবারে এবং আপওয়ার্কে যেটা দিয়ে যেটা দিয়ে আপনাদের সিএ মেন্টর শুরু করতে চান, যে কোনো একটা প্ল্যাটফর্মে আপনাদের প্রোফাইল ক্রিয়েট করতে হবে। ওখানে আপনাদের ডেসক্রিপশনগুলো লিখতে হবে, স্যাম্পলগুলো অ্যাটাচ করতে হবে, কাজের স্যাম্পল দেখাতে হবে, অনেক কিছু। সো তখনই মোটামুটি অনেক সময় দেখা যায় যে কোর্স চলাকালীনই অনেকের কাছে বায়ারের রিকোয়েস্ট চলে আসে বা বায়ার নক করে, অথবা বায়ার আর বিড প্রপোজাল তো পাঠাতেই হয়। দ্যাট উড বি পার্ট অফ ইউর অ্যাসাইনমেন্টস। সো অ্যাট দ্যাট পয়েন্ট এই ব্যাপারগুলো যদি আপনাদের জানা না থাকে, একটু প্রবলেমে পড়ে যাবেন আপনারা। সো yeah, anyways, so moving on from this, এখানে এই প্রেজেন্টেশনটা আমি আপনাদের দিয়ে দিয়েছিলাম। আই হোপ এটা আপনাদের কাছে আছে। এটা ডেলিভারিং পার্টটা গতদিন আমি এক্সপ্লেইন করি নাই। টুডে ওয়ার গানা এক্সপ্লেইন দিস ডেলিভারিং পার্ট। এখানে ডেলিভারির কিছু ব্যাপার আছে যে জিনিসগুলো আপনাদের জানার দরকার, সেই জিনিসগুলো আমি আজকে একটু এক্সপ্লেইন করে দিই আপনাদের। ওকে, সো ফার্স্ট আপনাকে যে কাজটা করতে হবে ডেলিভারির ক্ষেত্রে, যখন আপনি প্রেজেন্টেশনটা কোনো একটা অডিয়েন্সের সামনে প্রেজেন্ট করবেন, the first thing you need to do is to describe your presentation in one sentence. প্রথমেই আপনার প্রেজেন্টেশনটাকে একটা বাক্যে আপনি জিনিসটাকে উপস্থাপন করবেন। দেখেন আমি এতক্ষণ বসে রইলাম, এখন পিপল আর জয়নিং। স্যাড অ্যাকচুয়ালি। আচ্ছা, এনিওয়েজ, সো সো প্রেজেন্টেশনটাকে একটা সেন্টেন্সে ডিসক্রাইব করতে হবে। দ্যাট মিনস প্রেজেন্টেশনটা কি, আপনার মূল আলোচ্য বিষয় কি। আপনি হয়তো মাল্টিপল জিনিস নিয়ে আলোচনা করতেছেন, বা একটা জিনিসের মাল্টিপল অ্যাসপেক্ট নিয়ে আপনি হয়তো বা আলোচনা করতেছেন, বাট তারপরও একটা পুরো প্রেজেন্টেশনকে একটা সেন্টেন্সে আনা সম্ভব। ফর এক্সাম্পল, দ্য প্রেজেন্টেশন দ্যাট আই এম শোয়িং ইউ গাইজ রাইট নাও, এখন আপনারা যে প্রেজেন্টেশনটা দেখছেন, ইট ইজ আ প্রেজেন্টেশন অ্যাবাউট প্রেজেন্টিং, অথবা ইটস আ প্রেজেন্টেশন অ্যাবাউট প্রেজেন্টেশন। So আমি যদি এক সেন্টেন্সে বলি যে, so today we are going to show you guys a presentation on presentation. Okay, অথবা আমি এভাবেও শুরু করতে পারি যে today we're gonna discuss all there is to regarding presentation. অথবা আমি এভাবে বলতে পারি যে today we're going to discuss everything about presentations. So তার মানে কি, এখন অ্যাজ অ্যান অডিয়েন্স আপনাদের মাথায় এখন যে জিনিসটা ঢুকবে সেটা হচ্ছে যে এখন আমরা প্রেজেন্টেশন ব্যাপারে শিখবো, বা আজকে প্রেজেন্টেশনের ব্যাপারে শেখা হবে, বা এখন প্রেজেন্টেশনের ব্যাপারে আলোচনা হবে, তাই না? সো এরকমই, সো when you are presenting something, আপনি যদি প্রেজেন্টেশনটাকে শুরুতেই একদম ইন্ট্রোডাকশনের ক্ষেত্রেই আপনি যখন এক ওয়ার্ডে, একটা সেন্টেন্সে যখন জিনিসটাকে আপনি বলে দিতে পারতেছেন, তখন আপনার যেটা হয় যে আপনার অডিয়েন্সের একটা মাইন্ডসেট তৈরি হয়। আপনার অডিয়েন্সের মাথায় তখন এই জিনিসটা খেলা করে থাকে যে আচ্ছা ঠিক আছে, এখন এই ব্যাপারে ডিসকাশন হবে, আচ্ছা ঠিক আছে, এই ব্যাপারে আমি কি কি জানি দেখি তো একটু, আচ্ছা আর স্পিকার যিনি আমার সামনে প্রেজেন্ট করতেছেন তিনি কি কি বলতেছেন একটু শুনি, আচ্ছা কিছু কি নতুন শিখতে পারলাম, কিছু কি, বা আমি যা জানি তাই কি ডিসকাস করা হচ্ছে, অনেক রকম জিনিস তখন চলতে থাকে। তো সোজা কথা, দ্য অডিয়েন্স কিপস অন থিঙ্কিং অ্যাবাউট দ্য ডিসকাশন টপিক, দ্যাট ইজ ইয়োর আইডিয়া, দ্যাট ইজ ইয়োর অবজেক্টিভ। সো এই জন্য সবসময় খেয়াল করবেন, বা একটা স্টেটমেন্ট সবসময় রেডি করে নিয়ে যাবেন, যেটা হচ্ছে যে আপনার ওপেনিং স্টেটমেন্টটা শুড বি দ্য টপিক দ্যাট ইউ আর গোয়িং টু টক অ্যাবাউট। এটাকে টপিক ইন্ট্রোডিউসার বলা হয়। আমরা যখন ইংলিশে মাস্টার্সের জন্য আমরা যখন প্যারাগ্রাফ বা এসে
এসেতে না, এটা অ্যাকচুয়ালি প্যারাগ্রাফের পার্ট। প্যারাগ্রাফে যখন পড়ছি, প্যারাগ্রাফের একটা প্যারাগ্রাফ লেখার একটা স্ট্রাকচার আছে, প্যারাগ্রাফ লেখার একটা নিয়ম আছে। প্যারাগ্রাফের প্রথমে যেই বা প্রথম 2টা বা 3টা সেন্টেন্সের মধ্যে একটা সেন্টেন্স থাকতে হবে, সেটা হচ্ছে টপিক ইন্ট্রোডিউসার। আপনি চাইলে ভূমিকা দিতে পারেন, অন্য একটা 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 প্রিফেস দিয়ে আপনি শুরু করতে পারেন, কিন্তু প্রথমে 2টা বা 3টা সেন্টেন্সের মধ্যে একটা সেন্টেন্স অবশ্যই থাকতে হবে, যেটা হচ্ছে আপনার টপিক ইন্ট্রোডিউসার, যেটা দিয়ে আপনি অ্যাকচুয়ালি টপিকটাকে ইন্ট্রোডিউস করতেছেন, যে আপনি যে বিষয়টা নিয়ে প্যারাগ্রাফটা লিখতেছেন সেই বিষয়ের কি আপনি পক্ষে আছেন না বিপক্ষে আছেন, বা আপনি কোন ধারণা থেকে এই প্যারাগ্রাফটা লিখতেছেন। সো এটাকে বলা হয় টপিক ইন্ট্রোডিউসার। সো প্রেজেন্টেশনের ক্ষেত্রেও ইটস এক্স্যাক্টলি দ্য সেম। সো আপনি প্রথম যখন কথা বলা শুরু করলেন প্রেজেন্টেশনটা নিয়ে, প্রথম 1-2 মিনিটের মধ্যে আপনাকে টপিকটা ইন্ট্রোডিউস করে দেওয়া উচিত। সো দ্যাট উইল বি ইউর টপিক ইন্ট্রোডিউসার। ওটাই হচ্ছে আপনার যে ডেসক্রাইবিং ইউর প্রেজেন্টেশন ইন ওয়ান সেন্টেন্স। সো এটা রেডি করে রাখবেন, এবং এটা কিন্তু এই স্লাইডে কোনো জায়গায় লিখবেন না, এটা মাথায় রাখেন। ওকে, অলরাইট। সো এটা নিয়ে গত ক্লাসে হয়তো বা কিছু অল্প একটু বলছিলাম, সেটা হচ্ছে আইডেন্টিফাইং দ্য 3 মেইন টেকঅ্যাওয়েজ অফ ইউর প্রেজেন্টেশন। আপনার প্রেজেন্টেশন থেকে 3টা শিক্ষণীয় বিষয়, 3টা বিষয় যেটা আপনি অডিয়েন্সের সাথে যাতে থাকে কিছুটা সময়। একটা একটা মানুষ সাধারণত যেটা বলা হয় যে 10 সেকেন্ডের বেশি কিছু মনে রাখতে পারে না। মানুষের অ্যাটেনশন সাধারণত 10 সেকেন্ডের বেশি ধরে রাখা মুশকিল। ইফ ইউ আর অ্যামেজিং, ইফ ইউ আর রিয়েলি গুড, সেক্ষেত্রে হয়তো খুব বেশি হলে আধা মিনিট 30 সেকেন্ড হতে পারে, বাট ইউজুয়ালি অন এন অ্যাভারেজ যেটা হয় 10 থেকে 15 সেকেন্ডের বেশি মানুষের অ্যাটেনশন থাকে না। সো বাট একটা একটা সাকসেসফুল প্রেজেন্টেশন তখনই হবে যখন আপনি একটা প্রেজেন্টেশনের কিছু আলোচ্য বিষয় বা কিছু মূল আলোচ্য বিষয় আপনার অডিয়েন্সের মাথায় গেঁথে থাকে, বা কিছু জিনিস যাতে তারা এখান থেকে শিখতে পারে। সো দোজ আর দ্য টেকঅ্যাওয়েজ। টেকঅ্যাওয়ে মানেই হচ্ছে যে এখানকার শিক্ষণীয় বিষয় কি, বা যে জিনিসটা অডিয়েন্সের অ্যাকচুয়ালি মনে রাখা দরকার বা মনে রাখা উচিত। সো এরকমই প্রত্যেকটা প্রেজেন্টেশন থেকে 3টা টেকঅ্যাওয়ে বের করা সম্ভব, যে ধরনের প্রেজেন্টেশনই হোক না কি জন্য। ওকে, সো এটার ব্যাপারেও আমি বলছিলাম যে মিনিমাম 3টা, ম্যাক্সিমাম 5টা টেকঅ্যাওয়ে থাকা উচিত। 3টার কম হলে তার মানে হচ্ছে যে এই প্রেজেন্টেশন অ্যাকচুয়ালি সাবস্ট্যান্স খুব বেশি একটা ছিল না, আর 5টার বেশি মানে হচ্ছে যে এত বেশি জিনিস অ্যাকচুয়ালি অডিয়েন্সের মনে রাখা সম্ভব না, এটা কারো পক্ষে সম্ভব না। সো রিয়েলিস্টিকলি স্পিকিং, সো যেমন আজকের প্রেজেন্টেশনের কথা যদি আমি বলি, তো আজকের প্রেজেন্টেশনের today's presentation is all about making presentation, the designing aspects of a presentation, and the delivering aspects of a presentation. Okay, so এটা হলো আমার 3টা টেকঅ্যাওয়ে। সো আপনারা যখন এই প্রেজেন্টেশন শেষ হবে, আপনাদের মাথায় বেসিক্যালি 3টা জিনিসই থাকবে, যে মেকিং এ প্রেজেন্টেশন, ডিজাইনিং এ প্রেজেন্টেশন, অ্যান্ড ডেলিভারিং এ প্রেজেন্টেশন। আর মেকিং আর ডিজাইনিং ওটা আমরা গতদিন অ্যাকচুয়ালি শেষ করে ফেলছি। টুডে উই আর অ্যাকচুয়ালি টকিং অ্যাবাউট দ্য ডেলিভারিং অ্যাসপেক্ট অফ ইট। গেট রিয়েল। গেট রিয়েল মানে এখানে হয়তো বা একটু কনফিউশন আসতে পারে, যেটা গেট রিয়েল মানে কি, যে আসল হও, হ্যাঁ, রিয়েল হও। নো, এখানে সিম্পল ব্যাপার হচ্ছে যে, এটা আমি গত ক্লাসেও বলছি, আজকেও অলরেডি কয়েকজনকে আমি ফিডব্যাকে এই জিনিসটা বলছি, যে ডোন্ট সাউন্ড লাইক ইউর রিডিং অফ আ স্ক্রিপ্ট। আপনি একটা স্ক্রিপ্ট দেখে পড়তেছেন, বা স্লাইড থেকে পড়তেছেন, বা বই থেকে পড়তেছেন। হ্যাঁ, ফর এক্সাম্পল আপনাদের একটা ছোট্ট জিনিস আমি দেখাই। যেমন ধরেন, let's talk about something. Let's talk about blue economy. ওকে, ব্লু ইকোনমি সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে? বা ব্লু ইকোনমি এই শব্দটা কেউ শুনেছেন আগে? ওকে, আই এম গেসিং যে ব্লু ইকোনমি শব্দটার সাথে আপনারা পরিচিত না। ওকে, সো আমি এখন যেটা করব, আমি আপনাদেরকে ব্লু ইকোনমি জিনিসটা এক্সপ্লেইন করব। ওকে, so blue economy is a term in economics relating to the exploitation and the preservation of the marine environment. Its scope of interpretation varies among organizations.
According to the World Bank, the blue economy is the sustainable use of ocean resources for economic growth, improved livelihoods, and jobs while preserving the health of ocean ecosystem. European Commission defines it as all economic activities related to oceans, seas, and coasts. It covers a wide range of interlinked, established, and emerging sectors. The Commonwealth of Nations considers it an emerging concept which encourages better stewardship of our ocean of blue resources. Conservation International adds that blue economy also includes economic benefits that may not be marketed, such as carbon storage, coastal protection, cultural values, and biodiversity. আচ্ছা, তো এখন আমাকে কেউ বলেন যে আমি আমি তো আপনাদের এক্সপ্লেন করে দিলাম যে ব্লু ইকোনমি কি জিনিস, তাই না? আমি আপনাদেরকে এক্সপ্লেন করে ফেলছি ব্লু ইকোনমি কি জিনিস। এখন আমাকে বলেন আপনারা কে কতটুকু বুঝছেন ব্লু ইকোনমির ব্যাপারে। যে কোনো একজন এক্সপ্লেন করেন। যে কেউ, এনিওয়ান, এনিওয়ান, এটার জন্য কোনো মার্কস নাই। ভাইয়া, জি বলেন। আমরা মানে সমুদ্র থেকে যে আমাদের অর্থনৈতিকভাবে যে সম্পদটা আসে সেটাই কি ব্লু ইকোনমি, এটাই বুঝাতে চেয়েছে এখানে? নট কোয়াইট, পুরাপুরি না, আংশিক, আংশিক ওকে, বাট পুরাপুরি না। আচ্ছা, এখন আমি মেরিন ইকোসিস্টেম প্রোটেক্ট নিয়ে যে মেজরগুলো না 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 না, নট দ্যাট, ওইটা না, ওইটা না। আচ্ছা, এখন আমি এক্সপ্লেইন করি। ব্লু ইকোনমি কিছু না, সমুদ্রের যে রিসোর্সেস গুলো আছে সেটা থেকে একটা সাস্টেইনেবল ইকোনমি, সাস্টেইনেবল মানে হচ্ছে টেকসই, যেমন যে এসডিজির কথা বলা হয়। এসডিজি মানে হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস। আমাদের প্রধানমন্ত্রী আজকাল এসডিজি নিয়ে খুব কথা বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্য মাত্রা, এটাই হচ্ছে এসডিজি। সো এখন আমাদের পৃথিবীতে আমরা যে প্ল্যানেটে আছি পৃথিবী, এখানে ম্যাক্সিমামই তো হচ্ছে অ্যাকচুয়ালি পানি দিয়ে ঢাকা। সি সারফেসটাই কিন্তু বেশি, ল্যান্ড কিন্তু অ্যাকচুয়ালি কম, অনেক কম। কয় ভাগের কয় ভাগ এটা আমার খেয়াল নাই, এনিওয়েজ। সো সমুদ্রের এমন এমন অনেক জায়গা আছে যেগুলো এখনো পর্যন্ত মানুষ এক্সপ্লোর করেই পারে না, এবং এমন এমন মিনারেলস এবং এমন এমন ন্যাচারাল রিসোর্সেস লুকানো আছে যেগুলো আজ পর্যন্ত মানুষ খুঁজেই পায়নি। ওকে, স্থলে যা আছে তার চেয়ে জলে অনেক বেশি আছে। তো এই সমুদ্র এবং সমুদ্রের নিচে বা সমুদ্রের যেই জিনিসগুলো আজ পর্যন্ত আমরা খুঁজে পাইনি, এই রিসোর্স গুলোকে খুঁজে বের করে বা যা যা আমরা অলরেডি খুঁজে পাইছি এই জিনিসগুলোকে ইউজ করে এই আমাদের যে অর্থনীতিটা, এই অর্থনীতিটাকে টেকসই করে তোলা, সেটাই হচ্ছে এটার যে প্রসেসটা, সেটা হচ্ছে ব্লু ইকোনমি। সো ইটস অ্যান ওশান বেসড ইকোনমি, মানে একটা সমুদ্র নির্ভর একটা অর্থনৈতিক ব্যবস্থা এটাকে বলা হয়। এবং এটার সাথে সাথে যে জিনিসটা হয় এটা হচ্ছে এই আমরা যখন আমাদের সমুদ্রের ব্যাপারে সচেতন হব, তখন কিন্তু এটা সংরক্ষণের ব্যাপারে আমরা তখন সচেতন হব। তো একে আমরা যেটা করতেছি যে সমুদ্রের রিসোর্সেস ইউজ করে আমরা নিজেদের অর্থনীতিটাকে টেকসই করতেছি, সাথে সাথে আমরা সমুদ্রের রক্ষণাবেক্ষণও করতেছি। তো এই পুরা যে ইকোসিস্টেমটা, এটাই হচ্ছে ব্লু ওশেন ইকোনমি। এখন কি বোঝা গেল? জি ভাইয়া। এখন ক্লিয়ার? এখন ক্লিয়ার? এখন যদি আমি আপনাদের কাউকে বলি, এখন আপনারা এক্সপ্লেইন করতে পারবেন না? জি ভাইয়া। ওকে, সো দেখেন তখন আমি কি করছি। তখন আমি এখানে কিছু লেখা ছিল যেগুলা সাধারণত রিসার্চ করলে যে জিনিসটা হয়। রিসার্চ করলে কি হয়, রিসার্চ করলে আমরা হয়তো উইকিপিডিয়া থেকে কিছু পাই, হয়তো এখানে উইকিপিডিয়া তো প্রথমে আসছে। আপনি এরপরে যখন যাবেন তখন এই যে কমনওয়েলথের ওয়েবসাইটটা পাবেন, ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ। কারণ যারা যারা এখন ব্লু ইকোনমি নিয়ে কথা বলতেছে, ব্লু ইকোনমি নিয়ে কথা বলার ক্ষেত্রে যারা লিডার, যারা নেতৃত্ব দিচ্ছে, তাদের মধ্যে কমনওয়েলথ আছে, ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ আছে, আরো কিছু মিনিস্ট্রি অফ বাংলাদেশের মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সও আছে, দেন দ্য ওশেন ফাউন্ডেশন আছে, এটা একটা ভালো অর্গানাইজেশন, ইউরোপিয়ান কমিশন আছে। সো দিজ আর দ্য পিপল হু আর অ্যাকচুয়ালি লিডিং দ্য ডিসকাশন রিলেটেড টু ইয়োর ব্লু ইকোনমি, ব্লু ওশেন ইকোনমি। ওকে, বা ব্লু ইকোনমিও বলা হয় ইন শর্ট। সো আমি যদি এখন ধরেন এখানে এখানে কি এখানে কেতাবি ভাষা লেখা আছে, ওকে, কেতাবি ভাষা লেখা আছে বা ইংরেজি কেতাবি ভাষা লেখা আছে। ওকে, সো এখন আমি এইগুলা যদি কাউকে বলে যাই, এখান থেকে এই জিনিসটা ফিগার আউট করাটা কি ইজি নাকি কঠিন? আপনাদের জন্য কিরকম মনে হচ্ছে যে আমি যখন এখান থেকে যখন আমি এই জিনিসগুলো এক্সপ্লেইন করে গেছি, ডিড ইউ গাইজ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই অ্যাকচুয়ালি সেড?
না ভাইয়া, পরে যখন বলেছেন তখন সহজ হয়েছে। এক্স্যাক্টলি। সো এই যে এখন একটু আগে যে পয়েন্টটা দেখাইলাম যে গেট রিয়েল, এটার মানেই হচ্ছে এটা যে আপনি যখন রিসার্চ করবেন তখন অবশ্যই আপনি কিছু না কিছু ম্যাটেরিয়াল পাবেন। সো ওই ম্যাটেরিয়ালটাই যদি আপনি জাস্ট অডিয়েন্সের সামনে তুলে ধরেন যে এই যে আমি এটা এই যে এটার মানে হলো এইটা, এটা এখন বুঝে নাও, দ্যাটস নট আ প্রেজেন্টেশন। এটা জাস্ট হচ্ছে উদ্ধৃত করা, এটাকে বলা হয় সাইটেশন। সাইটেশন অ্যান্ড প্রেজেন্টেশন ইজ টোটালি ডিফারেন্ট থিং। যারা আপনারা অনেক আপনারা কেউ কেউ হয়তো বা প্রজেক্ট নিয়ে কাজ করছেন অথবা থিসিসও হয়তো বা করছেন, আই ডোন্ট নো, আই এম জাস্ট গেসিং। সো ওখানে হয়তো আপনারা কখনো কোনো না কোনো জায়গায় অবশ্যই কোথাও না কোথাও রেফারেন্স দিয়েছেন যে অমুক জায়গা থেকে এটা সাইটেশন করা বা অমুক জায়গার রেফারেন্স এটা, হ্যাঁ। সো দ্যাট ইজ কি, ওটা হচ্ছে সাইটেশন। ইউ আর নট অ্যাকচুয়ালি এক্সপ্লেইনিং দ্যাট অর ইউ আর নট বাউন্ড টু এক্সপ্লেইন দ্যাট থিং। সো এখন আমি যখন একটা জিনিস একটা জিনিস আমি প্রথমে পড়তেছি, পড়ে আমি বুঝতেছি, বুঝে সেটা যখন আমি নিজের ভাষায় এক্সপ্লেইন করতেছি, দ্যাট ইজ কল্ড প্রেজেন্টেশন। দ্যাট মিনস হোয়াট ইউ আর ডুইং ইজ আপনি যে এই ব্যাপারটায় যা শিখতে পারছেন সেটাকে আপনি আপনার অডিয়েন্সের সামনে প্রেজেন্টেশন করতেছেন, দ্যাট ইজ ট্রু প্রেজেন্টেশন বা দ্যাট ইজ রিয়েল প্রেজেন্টেশন। তো এই জন্য এখানে বলা হয়েছে, দেখেন যে গেট রিয়েল, কেতাবি ভাষায় কথা না বলে ইউজ ইউর ওন ইমাজিনেশন, ইউজ ইউর ওন ওপিনিয়ন্স অ্যান্ড ইউজ ইউর ওন আন্ডারস্ট্যান্ডিংস। ওকে, সো দ্যাট ইজ হাউ ইউ অ্যাকচুয়ালি মেক আ প্রেজেন্টেশন সাউন্ড লাইক আ প্রপার প্রেজেন্টেশন। আমি কি বুঝতে পারলাম ব্যাপারটা এখন? জি। ওকে, ওকে, কুল। আচ্ছা, এটা একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট যে নিজে থেকে নিজের মতো করে এক্সপ্লেইন করা। আপনি বুঝতে পারবেন, আপনি বুঝতে পারলেন, আপনি রিসার্চ করলেন, ওই অ্যাডিশনাল ম্যাটেরিয়াল দিয়ে আপনার সাপোর্টিং ম্যাটেরিয়ালস গুলো নিয়ে আপনি নিজের আন্ডারস্ট্যান্ডিংটা যখন অডিয়েন্সকে বোঝাতে পারবেন, দ্যাট ইজ গোনা বি প্রপার প্রেজেন্টেশন। 4 নম্বরের যে পয়েন্টটা, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস এবং এটা খুব ইম্পর্টেন্ট একটা ট্রিক বলতে গেলে। এবং সাকসেসফুল প্রেজেন্টাররা যখন আপনার অনেক সময় মনে হয় না যে আরে এই লোকটা খুব ভালো প্রেজেন্টেশন দেয়, আপনি ধরেন কোন একটা ওয়ার্কশপে গেলেন বা কোন একটা সেমিনারে গেলেন বা কোন একটা ভার্চুয়াল কোন একটা কি বলে ভার্চুয়াল কোন একটা ওয়েবিনারে হয়তো বা আপনি অ্যাটেন্ড করলেন, হ্যাঁ, যে কোনো ধরনের, ওখানে দেখলেন যে অনেক মানুষ প্রেজেন্ট করতেছে, কারো না কারো প্রেজেন্টেশন আপনার কিন্তু অবশ্যই মনে ধরবে কোনো না কোনো জায়গায়। এটা ফিজিক্যাল প্রেজেন্টেশন হোক বা ভার্চুয়াল প্রেজেন্টেশন হোক, যেটাই হোক না কি জন্য, তখন মনে হবে আরে তো দারুণ প্রেজেন্টেশন দেয়। সো সাকসেসফুল প্রেজেন্টার যারা আছেন বা যাদের প্রেজেন্টেশনটা মনে দাগ কাটে, তাদের কিছু ফর্মুলা আছে। এর মধ্যে এটা হচ্ছে একটা ফর্মুলা, সেটা হচ্ছে ফাইন্ড ইউর স্টোরি। সো ফাইন্ড ইউর স্টোরি, এটা মানে যে হচ্ছে যে আপনার নিজের গল্পটা আপনি খুঁজে বের করুন, যেটা আর কি বাংলা তর্জমা করা হয়। বাট অ্যাকচুয়ালি হোয়াট ইট মিনস ইজ যে পার্সোনাল একটা এক্সপিরিয়েন্স শেয়ার করেন। আপনার আপনার যে টপিকটা নিয়ে আপনি আলোচনা করতেছেন বা যে বিষয়টা নিয়ে আপনি যে বিষয়টার অবতারণা আপনি করছেন, সেই বিষয়ে আপনার একটা পার্সোনাল স্টোরি বা একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স আপনি শেয়ার করেন। হ্যাঁ, এখানে কিছু আবার নিয়ম কানুন আছে। সামটাইমস যেটা হচ্ছে যে বাংলাদেশি পিপল দে হ্যাভ আ ভেরি ক্রুড সেন্স অফ হিউমার, অ্যান্ড আমাদের সেন্স অফ হিউমার অ্যাকচুয়ালি অনেক নিচে। এখনো পর্যন্ত আপনি যদি লেভেল হিসাব করেন, আমাদের সেন্স অফ হিউমার খুবই বাজে, অনেক নিচে এবং অনেক সস্তা বলতে গেলে। অনেক সস্তা জিনিস আমরা অনেক সময় মজা পেয়ে যাই। এটা অনেস্টলি স্পিকিং। আহ, আবার হ্যাঁ, সবাই একরকম না। অনেকে আছে যাদের যাদের সেন্স অফ হিউমার বা যাদের টেস্ট একটু আরেকটু উন্নত, বা সবাই সস্তা জিনিসও হয়তো মজা পায় না। এটার পিছনে যদি কোনো সাবস্ট্যান্স বা কোনো অবজেক্টিভ না থাকে, তাহলে সেই জিনিসটা অ্যাকচুয়ালি তার মনে ধরেই না। সো কাইন্ড অফ লাইক দ্যাট। সো এরকম যখন when you're trying to share your personal story, be sure বা do some research on the thing যে এই স্টোরিটা যাতে আপনার অডিয়েন্সের সাথে কানেক্ট করতে পারে। আপনার কাছে যে জিনিসটা ফানি মনে হচ্ছে বা আপনার কাছে যে জিনিসটা ইন্টারেস্টিং মনে হচ্ছে, সেই জিনিসটা আরেকজনের কাছে ফানি বা ইন্টারেস্টিং মনে নাও হতে পারে। ওকে, যেমন আমরা রিসেন্টলি আমি যখন মাস্টার্সে ক্লাস করতেছি, এখানে অনেক টিচাররা আছেন, ওনারা এক একজন এক এক ধরনের এক্সপিরিয়েন্স বা এক ধরনের স্টোরি হয়তো বা ক্লাসে শেয়ার করেন। ম্যাক্সিমাম জিনিস এটা অ্যাকচুয়ালি একদমই মজা পাই না। হয়তোবা আহ, এমন হতে পারে যে আমাদের স্পিকিং এর যে ক্লাসটা হচ্ছে, স্পিকিং এর ক্লাসে আমাদের স্যার হয়তো একটা এক্সপিরিয়েন্স শেয়ার করলেন যে হ্যাঁ হ্যাঁ, আমি আমার আমার এক কলিগ স্পিকিং করছে আমার সামনে, হ্যাঁ হ্যাঁ ওটা ভুল বলছে, আমি ভুলটা ধরায় দিছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সো ফানি।
kind of like that. But that's a usual story. এটা এটা যে কেউ বানায় বলতে পারে, যে কেউ যে কোনো জায়গায় বলতে পারে, যে কোনো অবস্থা থেকে বলতে পারে। So make it sound a little bit more interesting. যেমন ধরেন এখন আমি কোন বিষয়টা নিয়ে প্রেজেন্টেশন দিচ্ছি, আমার প্রেজেন্টেশন টপিক কি হচ্ছে প্রেজেন্টেশন। সো মেবি আই ক্যান শেয়ার উইথ ইউ, প্রথমে আমি যেটা করতে পারি, যেটা আমি যদি কোনো লাইভ অডিয়েন্সের সামনে বা ধরেন এটা যদি আমি কোনো প্রফেশনাল ট্রেনিং বা প্রফেশনাল ক্যারিয়ার ট্রেনিং এ যদি আমি এই সেম সেশনটা যদি আমি প্রেজেন্ট করতে যাই, সেক্ষেত্রে আমি প্রথমে অডিয়েন্সকে একটু ওয়ার্ম আপ করে নেব বাই থ্রোয়িং সাম কোয়েশ্চেনস অ্যাট দেম। প্রথমে আমি কয়েকটা হয়তো কোয়েশ্চেন করে নিব যে আপনারাও তো হয়তো কেউ কখনো কোনো না কোনো সময় প্রেজেন্টেশন দিয়েছেন। Okay, so what I'm guessing is you guys have done presentations in your career as well. So what was your experience, or what was the experience of your very first presentation? সো অডিয়েন্সে তখন মাথায় জিনিস আসবে, আচ্ছা ঠিক আছে আমি একটু চিন্তা করে দেখি আমার প্রথম প্রেজেন্টেশনটা কিরকম ছিল। আমার প্রথম প্রেজেন্টেশনটা ভালো ছিল না, আবার কেউ কেউ হয়তো বলবে যে না আমার প্রেজেন্টেশন খুব ভালো ছিল, প্রথমে আমি একদম ছক্কা মেরে দিছি, সামথিং লাইক দ্যাট। সো দেন অডিয়েন্স যখন এখানে এই ব্যাপারটাতে ওয়ার্ম আপ হয়ে গেছে, দেন আই এম গোয়িং টু স্টেপ ইন উইথ মাই স্টোরি। তখন আমি হয়তো বলবো যে ওকে, সো আমার ফার্স্ট প্রেজেন্টেশনটা ওয়াজ রিয়েলি অকওয়ার্ড। সো ইট ওয়াজ এ গ্রুপ প্রেজেন্টেশন. I was fortunate enough that, although I was lucky enough that I didn't have to present it all by myself. I had three other partners who I was supposed to help, or who I was supposed to support in delivering the whole presentation. And that was regarding our final year project as well. So সেক্ষেত্রে যেটা হয়েছে যে um, uh, me and one of my partners, we did most of the work, and the other two, they were just standing as stooges. ওনারা কোনো কাজই করে নাই, they were just piggybacking on our effort. সো এরা জাস্ট আমাদের পিঠে ভর করে কাজটা শেষ করছে। সো ইউ অল নো অ্যাবাউট দোজ ফ্রেন্ডস, যারা একটা একটা গ্রুপে কাজ করতে গেলে দেখা যায় যে আপনারা এই সবসময় আপনারা একজন দুইজন সব হয়তো পুরো কাজটা করছেন, বাকিরা জাস্ট চিল করতেছে আর জাস্ট মার্কস নেওয়ার সময় মার্কস নিয়ে নিচ্ছে। সো দ্যাট ইজ আ স্টোরি that is going to give you guys some flashbacks. হয়তো পুরানা কিছু জিনিস মনে পড়ে যাবে, হয়তো স্কুল কলেজ বা ভার্সিটির কিছু স্মৃতি মনে চলে আসবে, তো একটু রেট্রো বা একটু নস্টালজিক একটা ফিলিং চলে আসবে। অ্যান্ড দ্যাটস অ্যাকচুয়ালি আন্ডারস্ট্যান্ডেবল, কারণ হচ্ছে যে দিস ইজ সামথিং দ্যাট পিপল ক্যান রিলেট টু। এটা খুব ফানি না, সামওয়াট ফানি, বাট ইটস রিলেটেবল, দ্যাটস মোর ইম্পর্টেন্ট। সো যখন আপনি একটা জিনিস প্রেজেন্ট করতেছেন, সেই ক্ষেত্রে যখন আপনি একটা রিলেটেবল স্টোরি নিয়ে আসছেন, আপনার পুরো প্রেজেন্টেশন মনে থাকুক বা না থাকুক কারো, ওই যে নস্টালজিক যে টাচটা আপনি দিলেন, ওই জিনিসটুকু কিন্তু আপনার অডিয়েন্সের অবশ্যই মনে থাকবে। সো ওয়েন এভার ইউ আর প্রেজেন্টিং সামথিং, সো ওখানে যখন আপনি আপনার পার্সোনাল এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারবেন, trust me, you are going to engage with your audience a lot better than a normal presentation. এবং আপনাকে আপনার অডিয়েন্স অনেক দিন মনে রাখবে, অনেক সময় পর্যন্ত মনে রাখবে। এবং আপনি যদি আপনার প্রেজেন্টেশন শেষে যখন ফিডব্যাক নিতে যাবেন, আই এম শিওর যে অ্যাটলিস্ট 80% of the feedbacks would be very positive, যে না, the presenter was really natural, the presenter is actually good. So this is one of the secret tactics of good presenters. আপনারা যদি এটার আমি একটা এক্সাম্পল আপনাদের আমি দিয়ে দিই, যদি আপনারা পরে যদি এটার ভেরিফিকেশন করতে চান, বা আপনারা যদি পরে এটার ব্যাপারে আরো জানতে চান, আপনার টেডেক্স এর ব্যাপারে তো আই এম শিওর ইউ নো অ্যাবাউট দ্যাট, রাইট? টেডেক্স তো শুনেছেন আপনারা, হোয়াট দিস ইজ। এনি অফ ইউ, আপনাদের মধ্যে কেউ কি টেডেক্স ফলো করেন, বা টেডেক্স কি এটার ব্যাপারে কেউ কি জানেন কিনা? ওকে, জানা না থাকে, ভাইয়া, হ্যাঁ। আমি মনে হয় দুই একটা প্রেজেন্টেশন দেখেছিলাম ওকে, টেডেক্স। ওকে, ফ্যান্টাস্টিক। সো যারা যারা দেখেন, আই উড সাজেস্ট যে আপনারা চেক আউট করতে পারেন, টোটালি ফ্রি। ইউটিউবে আপনারা যদি টেডেক্স লিখে সার্চ দেন, টেডেক্স লিখলে এটা চলে আসবে। আমি এখানে লিখে দিচ্ছি সো দ্যাট ইউ ক্যান ফাইন্ড ইট ইজিলি। ইউটিউবে এটার অনেক এটা কি, টেডেক্স কিছু না, টেডেক্স ইজ জাস্ট এ প্ল্যাটফর্ম। এটা বেসিক্যালি একটা প্ল্যাটফর্ম যেখানে অনেক ফেমাস লোক বা যারা লাইফে কিছু না কিছু অ্যাচিভ করেছে, এবং বিভিন্ন লাইফ কোচ, তারা এসে বিভিন্ন ব্যাপারে হয়তো কথাবার্তা বলে বা স্পিচ দেয় পাবলিকলি। ওখানে একটা অডিয়েন্স, ওখানে একটা লাইভ অডিয়েন্সও থাকে। সো বলতে গেলে যে দ্য ভেরি গুড প্রেজেন্টার্স দে গো আউট দেয়ার, তারা ওখানে যান, তারা ওখানে আসেন কথা বলতে, এবং তারা যেভাবে প্রেজেন্ট
প্রেজেন্টেশনটা দেন বা তারা যেভাবে প্রেজেন্ট করেন, দোজ আর ভেরি গুড নর্মস টু ফলো। ওনাদের থেকে ফলো করলে আই এম শিওর যে আপনারা অনেক কিছু শিখতে পারবেন প্রেজেন্টেশনের ব্যাপারে। এবং টেডেক্সের যে ভালো ভালো স্পিচগুলো আছে ওখানে, হ্যাঁ ওখানে ভালো স্পিচও আছে, খারাপ স্পিচও আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন বা শুনলে বুঝতে পারবেন। সো ওখানে ওনাদের যে যে ভালো স্পিচগুলো আছে ওগুলো অ্যানালিসিস করলে আপনারা দেখতে পারবেন যে দে আর নট অ্যাকচুয়ালি টকিং অ্যাবাউট ডেফিনিশনস। তারা এক্সাম্পল, ডেফিনিশন এইসব কিতাবি জিনিসের মধ্যে সীমাবদ্ধ নাই। What all they are doing is they are just talking about themselves and their personal experiences and what they have experienced and what they have seen. তারা তাদের ওই বিষয়টা নিয়ে তারা যা এক্সপিরিয়েন্স করেছেন, তাদের যা অভিজ্ঞতা, ওই জিনিসটাই কিন্তু অ্যাকচুয়ালি শেয়ার করেন ইন দ্য ফর্ম অফ এ স্টোরি। সো একটা স্টোরি টেলিং ন্যারেটিভ কিভাবে দাঁড়া করতে হয় সেটা আপনারা ওখান থেকে শিখতে পারবেন। সো আই উড সে যে টেডেক্সটা আপনারা ফলো করেন, দেখেন, ইন্টারেস্টিং লাগবে এবং অনেক কিছু জানাও যায় খুব অল্প সময়, অনেক কিছু। আর অডিও ভিজুয়াল মিডিয়া হচ্ছে এখন শেখার জন্য সবচেয়ে বড় মাধ্যম। সো আই এম শিওর যে ইউ ক্যান এনজয় দোজ থিংস। আরও একটা প্ল্যাটফর্ম আছে যেটা বাংলাদেশে ইদানিং অ্যাক্টিভ, সেটা হচ্ছে টোস্ট মাস্টার্স। বাট টোস্ট মাস্টার্সটা আমি ফলো করতে বলি না একটা কারণে, কারণ হচ্ছে এটা সুপারফিশিয়াল এবং তারা একটা 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 খুব পিকুলিয়ার একটা ফরম্যাট ফলো করে, যেটা দেখে মনে হবে যে নতুন কুড়ি হইতো না আগে, নতুন কুড়ি তো যে একক অভিনয় হতো, কাইন্ড অফ লাইক দ্যাট, ওই হাত পা নেড়ে নেড়ে অ্যাক্টিং করতো, কাইন্ড অফ লাইক দ্যাট। সো ওটা ভার্বাল অথবা ইন্টেলেকচুয়াল পাওয়ার ইউজ করার চেয়ে মানে হাত পায়ের পাওয়ার বেশি ইউজ করা হয়। তো দ্যাট ইজ রিয়েলি উইয়ার্ড। আপনারা চাইলে চেক আউট করে দেখতে পারেন টোস্ট মাস্টার্স, বাট I don't actually like that particular format. ওকে, সো এটা গেল। এখন 5 নম্বর পয়েন্ট হচ্ছে একটা কল টু অ্যাকশন আইডেন্টিফাই করা, আইডেন্টিফাইং আ ক্লিয়ার কল টু অ্যাকশন। কল টু অ্যাকশন নিয়ে আমরা মেবি কথা বলেছিলাম কভার লেটারের ক্লাসে। কি কল টু অ্যাকশনের ব্যাপারে আমরা আলোচনা করেছিলাম না? কেউ কি বলতে পারবেন হোয়াট ইজ আ কল টু অ্যাকশন, বা কেউ একটা এক্সাম্পল দিতে পারবেন কল টু অ্যাকশনের? এনিওয়ান? কভার লেটার আমরা বলছিলাম যে কল টু অ্যাকশন থাকে হচ্ছে কভার লেটার, প্রেজেন্টেশন এবং ইমেল এবং অ্যাপ্লিকেশন, এই 4টা জায়গায়। ইমেল বা কভার লেটারের শেষে আমরা যখন লিখছিলাম যে ফর ফার্দার ডিসকাশন প্লিজ কল মি অ্যাট দিস নাম্বার, বা ইউ ক্যান রিচ মি অ্যাট দিস নাম্বার ফর এনি কাইন্ড অফ কোয়ারিজ। অথবা ইমেইলে সাধারণত আমরা লিখি যে অ্যাওয়েটিং ইয়োর কাইন্ড রেসপন্স, বা প্লিজ গেট ব্যাক টু আস উইথ দ্য ফাইল, হ্যাঁ এরকম জিনিসপত্রগুলো আমরা লিখি না? সো ওগুলোই হচ্ছে কল টু অ্যাকশন। দ্যাট মিনস আপনি যার কাছে এই ডকুমেন্টটা দিচ্ছেন বা যাকে একটা জিনিস আপনি পাঠাচ্ছেন, তাকে এই ডকুমেন্টটা পড়ার পরে কি করতে হবে সেটা বলে দেওয়া, সেটাই হচ্ছে বলে দেওয়াটাই হচ্ছে কল টু অ্যাকশন। সো প্রেজেন্টেশনে এরকম একটা কল টু অ্যাকশন দিতে হয়। কল টু অ্যাকশন মানে হচ্ছে একটা প্রপার ফিনিশিং দেওয়া, একটা কিছু করার জন্য আহ্বান করা। তো এখন প্রেজেন্টেশন, যেমন ধরেন এখন আমি যে প্রেজেন্টেশনটা দিচ্ছি এটা বেসিক্যালি রিগার্ডিং প্রেজেন্টেশন। সো এখানে যদি আমি এখন কল টু অ্যাকশন দিতে চাই, তো আমি যেটা করবো, আমি যখন লাস্ট স্লাইডে চলে যাব, যখন আমি শেষের স্লাইডে আসবো থ্যাংক ইউ এর আগে, তখন আমি বলবো সো বেসিক্যালি উই লার্নড অ্যাবাউট এভরিথিং রিগার্ডিং প্রেজেন্টেশনস। সো ফ্রম নাও অন উই আর গোয়িং টু design presentations responsibly. We are going to do proper research and we are going to do a very lively presentation in front of any kind of audience that we are. So এই যে কথাটা বললাম যে তার মানে এখন থেকে আমরা রেসপন্সিবিলিটি সহ আমরা মনোযোগ দিয়ে প্রেজেন্টেশনটা তৈরি করব, আমরা আমাদের রিসার্চ করে নিব এবং একটা প্রেজেন্টেশন যাতে লাইভলি হয় যে কোনো ধরনের অডিয়েন্সের সামনে, সেই জিনিসটা নিয়ে আমাদের এফোর্ট থাকবে বা সেটা নিয়ে আমরা চেষ্টা করব। এটাই হচ্ছে কল টু অ্যাকশন। সো বেসিক্যালি আমি আমার অডিয়েন্সকে আহ্বান করতেছি যে এখন থেকে আমরা এভাবে এতক্ষণ আমরা যেই জিনিসগুলো আলোচনা করলাম তার আলোকে আমরা এখন থেকে আমাদের প্রেজেন্টেশনগুলো পরিচালনা করব। দ্যাটস ইট। সো এরকমই। এখন ধরেন সব প্রেজেন্টেশনে হয়তো বা কল টু অ্যাকশনের প্রয়োজন নাই। ফর এক্সাম্পল ধরেন আজকে যে প্রেজেন্টেশন দুটো আমরা দেখলাম, যে লোগো নিয়ে, লোগো সেল করা নিয়ে, ওখানে হয়তো কল টু অ্যাকশনের ওরকমটা দরকার নেই। বাট হ্যাঁ, ওখানেও চাইলে আপনি কল টু অ্যাকশন ইউজ করতে পারেন। ফর এক্সাম্পল যখন ওনারা শেষে যখন বললেন যে ফর ইফ ইউ হ্যাভ এনি কোয়ারিজ ফিল ফ্রি টু কল মি, অথবা ফর if you want to have this logo, অথবা if you want to have
এনি কাইন্ড অফ লোগো ডিজাইন ইউ ক্যান কল মি, ওটাই হচ্ছে কল টু অ্যাকশন। সো বিভিন্ন ধরনের প্রেজেন্টেশনে বিভিন্ন ধরনের কল টু অ্যাকশন হয়। ওকে, যেমন ধরেন আমি আপনাদের একটা টপিক দিয়েছিলাম পোল্ট্রি ফার্ম। পোল্ট্রি ফার্মের ব্যাপারে আপনার একটা পোল্ট্রি ফার্ম আছে, সেটার ব্যাপারে আপনি প্রেজেন্টেশন দিবেন আপনার ইনভেস্টরের সামনে। সো ওখানে কল টু অ্যাকশন কি হতে পারে? ওখানে যেহেতু আহ, ওখানে টপিকের মধ্যেই কিন্তু কল টু অ্যাকশন দিয়ে দেওয়া আছে, যেহেতু ইউ আর ডুইং দ্য প্রেজেন্টেশন ইন ফ্রন্ট অফ ইউর ইনভেস্টার্স। সো আপনার প্রেজেন্টেশন দেওয়ার উদ্দেশ্যটাই হচ্ছে ইনভেস্টরের কাছ থেকে ইনভেস্টমেন্ট নেওয়া, যাতে আপনার প্রজেক্টটা আরো বড় হয়। ওকে, সো আপনি প্রেজেন্টেশন শেষ করে আপনি ইনভেস্টর বলতে পারেন। সো ইয়া, সো দোজ অফ ইউ হু আর কিন ইনভেস্টার্স, অথবা দোজ অফ ইউ হু আর লুকিং টু মেক ইনভেস্টমেন্টস ইন প্রফিটেবল সেক্টরস, ফিল ফ্রি টু কন্ট্যাক্ট আস এনি টাইম দ্যাট ইউ ওয়ান্ট। বাস, ওটা হচ্ছে কল টু অ্যাকশন। সো সোজা কথা, আপনার প্রেজেন্টেশন শেষ হওয়ার পরে আপনার অডিয়েন্সের কি করা উচিত বা আপনার অডিয়েন্সের কাছ থেকে আপনি কি এক্সপেক্ট করেন, সেটা বলাটাই হচ্ছে আপনার কল টু অ্যাকশন। আচ্ছা, আউটলাইন ইউর স্লাইডস অ্যাজ আ স্টোরি বোর্ড। আপনার স্লাইডগুলোকে একটা স্টোরি বোর্ডের মতো সাজানো। তার মানে হচ্ছে একটা অ্যাকচুয়ালি যেটা বলছিলাম গত ক্লাসেও, একটা প্রেজেন্টেশন কিন্তু আর তেমন কিছু না, ইটস জাস্ট আ ভিজুয়াল মিডিয়া। এটা আপনাকে জাস্ট একটা আউটলাইন দেওয়ার জন্য যে আপনার আপনার প্রেজেন্টেশনগুলো যাতে একটা ন্যারেটিভ ফলো করতে পারে। যেমন ধরেন লোগোর লোগোর যে প্রেজেন্টেশনটা আমরা দেখেছি, ওখানে যদি ওনারা এই কাজটা করতেন যে প্রথমেই দিয়ে দিতেন যে ফোন নাম্বার, আমাকে কল দেন, আমাকে কল করতে পারেন লোগো বানানোর জন্য। দেন উনি বললেন যে লোগো কি, কত প্রকার, কি কি। দেন উনি লোগোর জাস্টিফিকেশনটা দিলেন, দেন উনি ওনার লোগোটা দেখালেন। তার মানে কি হলো, ন্যারেশনটা পুরো উল্টা পাল্টা হয়ে গেল না? এখানে হওয়াটা কিরকম উচিত ছিল যে লোগোর ব্যাপারে বললেন, লোগোর ডেফিনিশন, প্রকারভেদ, এগুলো বললেন, বা ওনার ইন্সপিরেশনের ব্যাপারে বললেন এই লোগো ডিজাইনিং এর পিছনে। দেন উনি লোগোটা আনভেইল করলেন, দেন লোগোটা জাস্টিফিকেশন করলেন, দেন ফাইনালি উনি বললেন যে ঠিক আছে, এরকম লোগো জাতীয় যে কোনো ধরনের কোয়ারি থাকলে ইউ ক্যান আস্ক মি। সো দ্যাট ইজ আ ন্যারেটিভ। তো ওনার প্রেজেন্টেশনটাও কিন্তু তখন ওভাবেই সাজাতে হবে। সো ওই জন্যই স্লাইডগুলোকে আপনার ন্যারেটিভ অনুযায়ী সাজাতে হবে, বা একটা প্রপার ন্যারেটিভ ফলো করে স্লাইডগুলোকে সাজাতে হবে। এটাকেই বলা হয় স্টোরি বোর্ডিং। স্টোরি বোর্ডিং শব্দটা আসছে অ্যাকচুয়ালি ফিল্ম মেকিং থেকে, কারণ ফিল্ম মেকিংয়েও কিন্তু ফ্রেম বাই ফ্রেম বা সিন বাই সিন ধরা হয়। হ্যাঁ, সিন বাই সিন হিসাব করা হয়। প্রত্যেকটা ফিল্ম দেখা যাবে যে আপনি যদি ভাগ করেন, অনেকগুলো সিন বের হবে, এবং অনেকগুলো সিনের সমষ্টি হচ্ছে একটা ফিল্ম। সো ওখানে যেটা করা হয়, প্রথম যখন স্ক্রিপ্ট লেখা হয়, স্ক্রিপ্ট লেখার পরে স্ক্রিন প্লে লেখা হয়। হ্যাঁ, স্ক্রিন প্লেতে ওটাকে সিন সিন হিসাবে ভাগ করে ফেলা হয়। তো স্ক্রিন প্লের পরে আসে হচ্ছে আপনার স্টোরি বোর্ডিং। স্টোরি বোর্ডিং এ ওখানে যেটা করা হয়, এখানে বিভিন্ন স্কেচ আর্টিস্টের সাহায্য নেওয়া হয় বা কার্টুনিস্টের সাহায্য নেওয়া হয়। ওখানে সিনগুলোর ভিজুয়ালাইজেশন গুলা কিরকম হবে, সেই জিনিসগুলো অনেকখানি ড্র করে ফেলা হয়। তো স্টোরি বোর্ডিং এর অনুযায়ী দেন শুটিংটা করা হয়, এবং যে জিনিসগুলো যেখানে থাকবে, সাবজেক্ট কোথায় থাকবে, অ্যান্টাগনিস্ট কোথায় থাকবে, প্রোটাগনিস্ট কোথায় থাকবে, অন্যান্য ক্যারেক্টারগুলো কে কোথায় প্লেসমেন্ট হবে, ফ্রেমিংগুলো কিরকম হবে, এই সব জিনিসগুলো তখন ওভাবে ম্যানেজ করা হয়। সো এই জন্য স্টোরি বোর্ডিংটা ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ ফিল্ম মেকিং প্রসেস। সো একটা প্রেজেন্টেশন ইজ কাইন্ড অফ লাইক এ ফিল্ম, কারণ আপনিও কিন্তু একটা সিনের পর সিন যাচ্ছেন। যেমন এই যে দেখেন, এখানে যে আমি একটার পর একটা স্লাইডে যাচ্ছি, আমি কিন্তু স্লাইডের পর স্লাইড জাস্ট ক্লিক করে যাচ্ছি না। আমি একটা স্লাইডে আসতেছি, একটু থামতেছি, ওখানে কিছু জিনিস এক্সপ্লেন করতেছি, দেন আই এম মুভিং অন টু দ্য নেক্সট স্লাইড। সো একটার পর একটা সিন কিন্তু আপনাদের সামনে প্রেজেন্ট হচ্ছে। সো দিস ইজ দ্য স্টোরি বোর্ড, এবং আমি চাচ্ছি যে এটার পরে এই জিনিসটা আলোচনা হোক, বা এটার পরে এই সিনটা আসুক, বা এটার পরে এই জিনিসটা নিয়ে আলোচনা করি। সো দ্যাট ইজ হাউ ইউ ডু আ স্টোরি বোর্ডিং। সো এই জন্য একটা প্রপার ন্যারেটিভ অনুযায়ী আপনাদের স্লাইডগুলো সাজানো থাকতে হবে, একটা সিকোয়েন্স থাকতে হবে আর কি। এটা খুব ইম্পর্টেন্ট, প্র্যাকটিস উইথ পারপাস। প্রেজেন্টেশন আগে তো বানাতে হবে, বানানোর পরে এটাকে জাস্ট বানানো হইলেই যে কাজ শেষ, এটা কিন্তু না, এটা বোকামি। এটা মনে করাটা বোকামি। বানানোর পরে এটাকে প্র্যাকটিস করতে হবে। এখন প্র্যাকটিসটা কিভাবে করতে হবে, প্র্যাকটিস করারও বিভিন্ন তরিকা আছে। আমি জানি না আপনারা কে কিভাবে প্র্যাকটিস করেন, বা আপনারা কি কিভাবে প্র্যাকটিস করে এসেছেন। আম, কেউ কেউ হয়তো প্রেফার করেন যে আমি আয়নার সামনে দাঁড়ায় প্র্যাকটিস করব। কেউ কেউ হয়তো প্রেফার করেন যে আমি আমার ফ্যামিলি মেম্বার্সদের সামনে প্রেজেন্ট করব, বা কেউ কেউ হয়তো মনে করেন যে আমি আমার ক্লাসমেটদের সামনে বা ফ্রেন্ডসদের সামনে
প্রেজেন্ট করব, হ্যাঁ, বা অনেকে মনে করেন যে না আমি একলাই প্রেজেন্ট করবো, জাস্ট একলাই মুখস্থ করে নিব তাইলেই হবে। সো দিজ আর অল ফাইন অ্যান্ড ফ্যান্টাস্টিক, দিজ আর অল ফাইন অ্যান্ড ড্যান্ডি, কোনো সমস্যা নেই। সবগুলোতেই কোনো না কোনো ধরনের প্রেজেন্টেশন প্র্যাকটিস হয়ে যাচ্ছে, সবগুলোই কোনো না কোনো দিক দিয়ে এফেক্টিভ। But the most effective one that I have found, the most effective method that I have found is recording yourself. যেরকমটা যে আজকে অলরেডি সাবমিট করেছেন একজন, কি যেন সাবমিট করলেন, হ্যাঁ এই যে ফারজানা আয়েশা, ফারজানা আজকে যেভাবে সাবমিট করেছেন, কাইন্ড অফ লাইক দ্যাট। সো আপনি ধরেন একটা প্রেজেন্টেশন রেডি করেছেন, এটাকে আপনি জাস্ট, এটা বেশি না, সাধারণত প্রেজেন্টেশনগুলো তো 5 মিনিটের মতো হয়, সাধারণত যে প্রেজেন্টেশনগুলো আমরা দেখি, বা স্ট্যান্ডার্ড প্রেজেন্টেশন হয়তো আরেকটু বড় হতে পারে, 10 মিনিটের হতে পারে, ডাজন্ট ম্যাটার। আপনি যেটা করলেন, আপনি যখন প্রেজেন্টেশনটা দিচ্ছেন আপনার সামনে, আপনি আপনার ফোনের ক্যামেরাটা অন করে রাখলেন। আপনি আইদার ইউ ক্যান ডু টু থিংস, আপনি হয়তো শুধু ভয়েস রেকর্ড করতে পারেন, বা আপনি চাইলে ক্যামেরা দিয়ে ভিডিওটাও রেকর্ড করতে পারেন। তো আপনি যে প্রেজেন্টেশনটা দিলেন ক্যামেরার সামনে দাঁড়িয়ে, সেটাকে আপনি রেকর্ড করার পরে আবার দেখলেন, তখন আপনি নিজেই দেখতে পারবেন যে আপনি কোথায় কোথায় ভুল করছেন। ট্রাস্ট মি, কারণ যেমন ধরেন আয়েশা যখন প্রেজেন্টেশনটা রেডি করে ফেলেছেন, ভিডিওটা যখন সাবমিট করে ফেলেছেন, এখন ভিডিওটা এখানে আছে, এখানে কোথায় কোথায় উনি মিস্টেক করছেন এটা উনি ভালো করেই জানেন। এই জন্য আমার এখানে কিন্তু ফার্দার পয়েন্ট আউট করার তেমন কিছু দরকার নেই, এটা উনি নিজেই ঠিক করে নিতে পারবেন। সো একটা ভিডিও রেকর্ড করার সুবিধাটা হচ্ছে যে ইয়োর মিস্টেকস আর ইন ফ্রন্ট অফ ইউ, আপনি প্রত্যেকটা জিনিস কিন্তু তখন খুঁটিনাটি প্রত্যেকটা ভুল ভাটটা তখন কিন্তু আপনি দেখতে পারতেছেন, এবং ভুল দেখতে পারা মানে হচ্ছে অবশ্যই আপনি সেটা শুধরেও নিতে পারবেন। সো in my opinion that's the best way of practicing a presentation. এটা আমি অ্যাকচুয়ালি I started মানে doing this thing about 4 years ago, প্রায় 4 বছর আগে, যখন আমি অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে আসার পরে যখন আমি এখানকার কর্পোরেট সেক্টর জয়েন করলাম, আমাকে তখন প্রথম বলা হলো যে ডাচ এমবাসি থেকে একটা ডেলিগেশন, একটা টিম অফ ডেলিগেটস আসতেছে, তো ওখানে কোম্পানির ব্যাপারে একটা প্রেজেন্টেশন দিতে হবে। কোম্পানি না, অ্যাকচুয়ালি কোম্পানির সাস্টেইনেবিলিটি ইনিশিয়েটিভস এর ব্যাপারে একটা প্রেজেন্টেশন দিতে হবে। সো আই ওয়াজন্ট প্রিপেয়ার্ড, কারণ কোম্পানির সমস্ত সাস্টেইনেবিলিটি ইনিশিয়েটিভ গুলার ব্যাপারে আমার তখনও জানা হয় নাই, পুরোপুরি শেখা হয় নাই, অনেক কিছু জানা, তখন অনেক ইনফরমেশন কালেক্ট করা বাকি ছিল। সো হোয়াট মাই, আমার যিনি সিনিয়র ছিলেন, ওনার সাথে, উনি তখন ছুটিতে ছিলেন, তো উনি আমাকে তখন হেল্প করতে পারেন নাই। তো উনি আমাকে যেটা হেল্প, উনি আমাকে উনি যে কাজটা করছিলেন, যে ওনার যে প্রেজেন্টেশনটা, উনি ওটাকে জাস্ট ওনার ক্যামেরার সামনে দাঁড়ায় উনি ওটাকে প্রেজেন্ট করে ওই ভিডিওটা উনি আমাকে পাঠিয়ে দিছিলেন। ওকে, সো দেন উনার ন্যারেটিভটা ফলো করে দেন ওখান থেকে আমি আমার নিজের ন্যারেটিভটা বানায় নিয়েছিলাম। দেন আমি যেটা করছিলাম, আমি আবার প্রেজেন্টেশনটা তৈরি করে আমি এটা কয়েকবার প্র্যাকটিস করে একটা ফাইনাল ভিডিও তৈরি করে ওনাকে ওটা পাঠাইছিলাম, যে আমার প্র্যাকটিসটা এরকম হয়েছে, বা আমার প্রেজেন্টেশনটা আমি এখন এরকম ভাবে পারতেছি, আমার এখন এফিসিয়েন্সি এখন এতটুকু আছে। সো উনি যখন ভিডিও দেখে বলছেন যে না ওকে ইউ আর রেডি, আপনি যে ভিডিওটা পাঠাইছেন এরকম যদি আপনি কালকে দিতে পারেন দ্যাটস ফাইন। সো তখন আই ওয়াজ শিওর যে না ঠিক আছে, নাও আই এম রেডি। সো দ্যাট ইজ, এটা আমার করতে বেশি না, 2বার বা 3বার ট্রাই করা লাগছে, দ্যাটস গুড এনাফ। এটা আমার করতে টোটাল হয়তো 1 ঘন্টার মতো সময় লাগছে। সো এবং হ্যাঁ, পরের দিন যখন ডেলিগেট টিম আসছে, আই ওয়াজ এবল টু প্রেজেন্ট উইদাউট টু মাচ হেজিটেশন। তারপরও নার্ভাসনেস ছিল না এটা বলতে গেলে বোকামি হবে, নার্ভাসনেস ছিল, বাট হেজিটেশন অতটা ছিল না। আই সাউন্ডেড মোর ন্যাচারাল দ্যান ইউজুয়াল। সো ডেফিনেটলি আপনারা এই জিনিসটা ট্রাই করে দেখতে পারেন, বাট যদি মনে করেন যে না এটা টু মাচ হ্যাসল, বা এটা করে আমার কাজ হচ্ছে না, সেক্ষেত্রে আপনার যেটা যেভাবে আপনার সুবিধা হয় সেভাবে আপনি প্র্যাকটিস করে নেন, বাট প্র্যাকটিস উইথ আ পারপাস। সবসময় এই জিনিসটা মাথায় রাখবেন যে আমি এমনভাবে প্র্যাকটিস করব যে কালকে যাতে আমি, বা যেই দিনই আমার ডেডলাইন আছে ওই দিন যেন আমি ঠিকভাবে প্রেজেন্ট করতে পারি। ওকে, ওন দ্য স্টেজ। এখানে ওন দ্য স্টেজ মানে স্টেজ কিনে ফেলার কথা বলা হয় নাই। অন দ্য স্টেজ মানে হচ্ছে বি কমফোর্টেবল অন দ্য স্টেজ। প্রেজেন্টেশন দিতে গেলে ম্যাক্সিমাম অনেক সময় আমি কয়েকজনের ইয়েও দেখছি, আপনারা যখন এই যে প্রথম ক্লাসে যখন ইন্ট্রো ভিডিওগুলো তৈরি করছিলেন প্রথম দিকে, ওখানেও যাদেরকে দেখা গেছে ভিডিওতে, সেখানে যেটা, বা অন্যান্য ব্যাচেও দেখা যায় জিনিসটা, অন্যান্য যেমন গতকালকে একটা ব্যাচের এরকম ইন্ট্রো ভিডিও সাবমিশন ছিল, তারা সাবমিট করছিল, ওখানে কয়েকজন খুব ভালো কথা বলছেন, কয়েকজন খুব ভালো ভিডিও সাবমিট করছেন, বাট দেখা গেছে যে একটা জায়গায় আটকে যান, সেটা হচ্ছে যে যখন ক্যামেরার সামনে দাঁড়ায় কথা বলতেছেন বা একটা অডিয়েন্সের সামনে দাঁড়ায় কথা বলতেছেন, স্টিফ হয়ে যায়,
স্টিফ হয়ে যায় মানে হচ্ছে যে কোনো নড়াচড়া করে না একদম, মানে এটা নার্ভাসনেসের কারণেই হয় যে একদম মানে মনে হয় যে থান্ডার স্ট্রাক হয়ে গেছে। হ্যাঁ, একদম কোনো নড়াচড়ায় একদিকে তাকায় একদম শক্ত হয়ে যায় আর কি, স্টিফ হয়ে যায়। সো ওরকমটা হওয়াটা উচিত না। বি কমফোর্টেবল, বি ন্যাচারাল, এবং বি অলওয়েজ মুভিং অ্যারাউন্ড। যেটা আমি ইউজুয়ালি করি যে আমাকে যতটুকু জায়গা দেওয়া হয় প্রেজেন্ট করার জন্য, বা আমাকে যে প্ল্যাটফর্মটুকু দেওয়া হয় প্রেজেন্ট করার জন্য, আই ইউজুয়ালি মুভ অ্যারাউন্ড। এবং আমি এখন তো আপনারা তো ফিজিক্যাল ক্লাসগুলো পান নাই, আপনাদের তো সবই একদম শুরু শুরু থেকেই অনলাইনে ক্লাসগুলো হচ্ছে। ইউজুয়ালি যখন এর আগে যখন আমাদের ক্লাসরুমগুলো যখন খোলা ছিল, যখন ফিজিক্যালি ক্লাস হয়েছে, আই উড অলওয়েজ বি মুভিং অ্যারাউন্ড। আমি হয়তো এই সাইড থেকে এই সাইডে, একদম সামনে থেকে একদম পেছনে, হ্যাঁ, এভাবে আইল বি মুভিং অ্যারাউন্ড। এটা দুইটা কাজ হয়। এক নম্বর হচ্ছে যে পিপল ক্যান নেভার থিঙ্ক দ্যাট আই এম নার্ভাস, তারা এই জিনিসটা বুঝতে পারে না একেবারেই। আর দুই নম্বর হচ্ছে যে স্টুডেন্টরা কি কি করতেছে সেটাও দেখা যায়। কেউ কি সাধারণত যেটা দেখা যায় যে ক্লাস চলতেছে, এখানে একজন হয়তো মোবাইলে ফেসবুক চেক করতেছে, বা হয়তো ইউটিউবে ভিডিও দেখতেছে, বা হয়তো ব্রাউজ করতেছে, বা নিউজ পেপার পড়তেছে, কিছু না কিছু এটা করতেছে, দে আর ডিস্ট্রাক্টেড। সো দুইটা জিনিস, অডিয়েন্সকে অ্যালার্ট রাখা যায় যে অডিয়েন্স যাতে স্পিকারের দিকে মনোযোগটা দেয়। আর দুই নম্বর হচ্ছে যে আপনাকে কিন্তু যখন আপনি when you have the confidence of moving around in front of the audience, that shows the maximum level of confidence. ওকে, সো যখন আপনি এক জায়গায় দাঁড়ায় একদম থান্ডারস্ট্রাক হয়ে রয়েছেন, তার মানে হচ্ছে যে আপনি নার্ভাস, আপনি প্রস্তুত না, আপনি অপ্রস্তুত, বা আপনি আপনার ভিতরে একটা ভয় কাজ করতেছে। বাট যখন when you seem comfortable when you are moving around, আপনি আপনার আপনি আপনার পা নাড়াচাড়ার দরকার নাই। আপনি আপনার হাত নেড়ে চেড়ে বিভিন্ন জিনিস বোঝাচ্ছে, যেমন হাত দিয়ে আমরা অনেক কিছু বোঝাই, যে অনেক বড়, হ্যাঁ, অনেক ছোট, হ্যাঁ, ক্ষুদ্র, হ্যাঁ, বিভিন্নভাবে আমরা হ্যান্ড জেস্টার দিয়ে অনেক কিছু বোঝাতে পারি। So kind of like that. So যখন you'd be moving around on the stage, অথবা when you're moving around in the platform, when you're comfortable, when you're using your natural body language or natural hand gestures, that is when you seem confident, and that is when you get full marks for your presentation. So এটা হচ্ছে আপনার একদম ফাইনাল টাচ। সো সোজা কথা হচ্ছে যে একদম স্টিফ হয়ে যাওয়া যাবে না, ভয় পাওয়ার কিছু নাই, বি ন্যাচারাল। এরা তো আপনার সামনে যারা আছে, এরা অডিয়েন্স, এরাও মানুষ, এরা আপনাকে খেয়ে ফেলবে না, এখানে ভয় পাওয়ার কিছু নাই। আর ইফ ইউ আর ওয়েল প্রিপেয়ার্ড, আপনার সেই ক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কিছুই থাকবে না। এই জন্য প্রিপারেশনটা খুব জরুরি। দেন হচ্ছে আপনি প্রিপারেশন করার ফলে যে কনফিডেন্সটুকু পাবেন, সেটা আপনি যখন আপনার অডিয়েন্সের সামনে পেশ করতে পারবেন, দ্যাট ইজ ওয়েন your presentation একটা নর্মাল প্রেজেন্টেশন থেকে একটা এক্সট্রাঅর্ডিনারি প্রেজেন্টেশনে পরিণত হয়। ওকে, সো এই ছিল এটা ডেলিভারির ব্যাপার, আর এই ছিল হচ্ছে এক্সারসাইজ। সো এক্সারসাইজের ব্যাপারে তো আর কিছু এখানে নাই। সো প্রেজেন্টেশনের ব্যাপারে এই পর্যন্তই, এইটুকুই। এখন আমরা যেটা করব, আচ্ছা এটা হচ্ছে অ্যানাউন্সমেন্ট। আচ্ছা, সো এতক্ষণ যা আলোচনা করলাম, এই বিষয়ে কারো কোনো কনফিউশন বা কারো কোনো কোয়েশ্চেন? এতক্ষণ যা যা আলোচনা করেছি, এই বিষয়ে কারো কোনো কোয়েশ্চেন বা কারো কোনো কনফিউশন বা এনিথিং? ভাইয়া শুরুতে যে স্টোরি মানে হুম। একটা এক্সপিরিয়েন্স, ওইটাই হচ্ছে সবসময় টপিকের সাথে বুঝতে পারি না কি ধরনের স্টোরি দেওয়া যাবে। এটা একটু হ্যাঁ, এখানে সবসময় যে আপনার পার্সোনাল এক্সপিরিয়েন্স আপনি পাবেন, বা আপনি আপনার পার্সোনাল কোনো একটা স্টোরি শেয়ার করতে পারবেন, এমন কোনো কথা নাই। আপনি দেখবেন যে আপনার এই ব্যাপারে হয়তো কোনো এক্সপিরিয়েন্স হয়ই নাই কখনো। ধরেন আপনি, যেমন যেটা বললাম যে আপনি যদি সুপারফিশিয়াল কোনো কিছু নিয়ে প্রেজেন্ট করেন, যে আপনাকে বললাম যে আপনার পোল্ট্রি ফার্মের ব্যাপারে আপনি প্রেজেন্ট করেন, হ্যাঁ, বা আপনার একটা ক্লোদিং স্টোর আছে সেটার ব্যাপারে আপনি প্রেজেন্ট করেন, ওখানে আপনি কি এমন এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারেন? হ্যাঁ, ওখানেও শেয়ার করা যায়। ফর এক্সাম্পল, আপনি যখন আপনার ক্লোদিং স্টোরের ব্যাপারে এক্সপিরিয়েন্স শেয়ার করতে যাচ্ছেন, ওখানে আপনার স্টোরটা আপনি কিভাবে, কেন আপনি স্টোরটা চালু করলেন, হ্যাঁ, আপনার ইন্সপিরেশনটা, আপনার মোটিভেশনটা বিহাইন্ড এস্টাবলিশিং দিস বিজনেস, অথবা আপনার ড্রাইভটা কি ছিল। ধরেন আপনার কোনো আত্মীয় স্বজন আপনাকে হয়তো এরকম একটা খোঁচা দিয়ে কথা বলছে যে পড়াশোনা করে কি এমন করবা, সরকারি চাকরিও পাইলা না, কি হইব, হ্যাঁ।
তো আপনি সেই জিনিসগুলা গায়ে না মেখে আপনি একজন সফল উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য আপনি বিজনেসটা দিলেন। সো দ্যাট ক্যান বি অ্যান ইন্সপায়ারিং স্টোরি। সো এরকম স্টোরি আপনি শেয়ার করতে পারেন। আবার ধরেন আবার এরকম হতে পারে যে ইউ আর প্রেজেন্টিং, ধরেন আপনি যে ব্লু ওশিয়ান ইকোনমি, ধরেন আপনি ব্লু ওশিয়ান ইকোনমি নিয়ে আপনি একটা প্রেজেন্টেশন দিচ্ছেন। তো এখানে আপনি কি ধরনের স্টোরি শেয়ার করতে পারেন? কারণ এখানে আপনার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ আপনি ব্লু ওশিয়ান ইকোনমির সাথে কোনো দিকেই আপনি হয়তোবা কানেক্টেড না। সো এরকমটা হতে পারে যে আপনি হয়তো একটা অন্য কোনো একটা ইন্টারেস্টিং স্টোরি শেয়ার করলেন যে আমি ব্লু ওশান ইকোনমির ব্যাপারে স্টাডি করতেছিলাম, স্টাডি করতে গিয়ে আই কেম অ্যাক্রস সাম উইয়ার্ড স্টাফ, যে স্টাডি করতে গিয়ে আমি পেলাম যে ব্লু ওশান ইকোনমি কিছু কিছু মানুষ হয়তো এটাকে অপোজ করছেন, যে আমরা যদি সমুদ্রের সমস্ত রিসোর্স ইউজ করে ফেলি তারপরে তখন পৃথিবীর কি অবস্থা হবে। উইচ ওয়াজ অ্যাকচুয়ালি ফানি, কারণ যেটা হচ্ছে যে পৃথিবীর যত ইয়ে আছে সে সমস্ত বা সমুদ্রে যা যে পরিমাণ রিসোর্সেস আছে ওগুলো যদি আমরা বুঝে শুনে খরচও করি তাহলে আমরা এত বছর চলতে পারবো, এবং সেই বছর ততদিনের মধ্যে আমরা হয়তো রিনিউয়েবল কোনো এনার্জি পেয়ে যাবো, আরো কোনো রিনিউয়েবল বা রিসাইক্লিং এর মাধ্যমে আমরা রিনিউয়েবল এনার্জি সোর্স পেয়ে যাবো। সো দ্যাট ক্যান বি ওয়ান ইন্টারেস্টিং স্টোরি। সো আর যদি আপনার পার্সোনাল কোনো স্টোরি আপনার না থাকে, আপনার কোনো পার্সোনাল এক্সপিরিয়েন্স না থাকে, সেই ক্ষেত্রে আপনি গুগল করলে অনেকের পার্সোনাল স্টোরি খুঁজে পাবেন, অন্য কারো স্টোরি নিজের নামে চালায় দেন। তবে হ্যাঁ, দেখে নিবেন যে ওটা আমাদের আমাদের সার্কামস্ট্যান্সেস এর সাথে মিলে কিনা। যেমন অন্য কোনো ভিনদেশী কোনো স্টোরি যদি আপনি মেরে দিতে চান, সেক্ষেত্রে দেখবেন ওদের কালচার আমাদের কালচার কিন্তু মিলে না। তো কালচারাল অ্যাপ্রোপ্রিয়েশনটা কিন্তু একটু দেখে নিবেন। সো the main thing is if you're sharing an experience অথবা if you're sharing a personal story অথবা একটা personal opinion, সেই জিনিসটা ম্যাটার করে যাতে করে অডিয়েন্স আপনার সাথে রিলেট করতে পারে। আমি কি বুঝাতে পারলাম ব্যাপারটা? জি ভাইয়া। ওকে, ওকে। আর কারো কোনো প্রশ্ন? এনিওয়ান? আচ্ছা, এখানে আমি দেখতে পাচ্ছি আপনাদের মাত্র ৮ জন আছেন। তো মোর দেন হাফ অফ দ্য ক্লাস ইজ অ্যাবসেন্ট। আপনাদের কি আজকে যে ক্লাস আছে এই জিনিসটা কি আপনাদের জানানো হয় নাই? আপনাদের সিআর কি আছেন, বা আপনাদের তো সিআর ডিসাইড করা হয়েছিল, রাইট? জি ভাইয়া। হ্যাঁ, আচ্ছা। আছি। আচ্ছা, জি। আচ্ছা রাবে আপা, মানে হোয়াটস দ্য ম্যাটার অ্যাকচুয়ালি আমি বুঝতে পারতেছি না আজকে, আমি অ্যাকচুয়ালি একটু কনফিউজড। এটা কি মানে আজকে যে আমাদের ক্লাস তো ছিল? আজকে শিডিউল ক্লাস, এটা তো হ্যাঁ, সবারই জানার কথা হ্যাঁ। সো এখন। মানে এরকম অ্যাটেন্ডেন্স কি জন্য, আমি এটাই বুঝতে পারতেছি না। এটা কি অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম এই কারণে? ভাইয়া শুধু একজন আমাকে জানিয়েছে যে হ্যাঁ, ওনার কারেন্ট নাই সকাল থেকে, ওকে। এজন্য আচ্ছা, ওটা জয়েন করতে একজনের হতে পারে বা একজন দুজনের হতে পারে, সবার তো এরকম হবে না। আপনাদের দেখেন এই যেখানে আর এখানে ড্রপ আউট এখান অনেকেই। এখানে ১০ জন দেখাচ্ছে, হ্যাঁ? ১০ জনের মধ্যে ২ জনই কিন্তু আমি। একটা হচ্ছে এই যে আমি, আরেকটা হচ্ছে আমার স্ক্রিন। আর এখানে আপনারা আছেন হচ্ছেন ৮ জন। আর ড্রপ আউট আমি যদি দেখি যে ড্রপ আউট হচ্ছে আপনাদের ১৪ জন, এটা আলাদা লিস্ট আছে। ড্রপ আউট ছাড়া হ্যাঁ, আপনাদের অ্যাক্টিভ আছেন হচ্ছেন ১৯ জন। ওকে? হ্যাঁ। সো এখানে আপনারা আছেন হচ্ছেন মাত্র ৮ জন। সো ১১ জনই কিন্তু নাই। সো মানে মোর দ্যান হাফ অফ দ্য ক্লাস ইজ অ্যাবসেন্ট। সো এটা আমার জন্য কিন্তু একটু কনসার্ন একটা ব্যাপার। সো আই ডোন্ট নো হোয়াটস হ্যাপেনিং, মানে সো আচ্ছা, এনিওয়েজ, এটা নিয়ে আমি দেখি তপতে আপুর সাথে আর স্টুডেন্ট অপারেশনের সাথে কথা বলবো। আচ্ছা, সো এখন আমরা যেটা করি, এখন আমরা একটা কুইক ব্রেক নিয়ে নিই। ওয়ার গোনা টেক এ শর্ট ব্রেক। আপনারাও একটু রেস্ট নিয়ে নেন। 10:37 বাজে, তো আমরা 11টা বাজে আবার স্টার্ট করি। ওয়ার গোনা স্টার্ট অ্যাট 11। ওকে? আমরা এরপরে প্রেজেন্টেশন ব্যাপারে আর কোনো আলোচনা করবো না। প্রেজেন্টেশনের আলোচনা এখানেই শেষ। ওয়ার গোইং টু স্টার্ট আ নিউ টপিক আফটার দ্য ব্রেক। ওকে?